আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের টপ 200 এমসিকিউ নিয়ে আমরা ফুল তোমাদেরকে আইসিটি কমপ্লিট করিয়ে দিব। তো এমনভাবে আমরা টপ 200 এমসিকিউ সাজিয়েছি যেন তোমার ফুল বইয়ের সকল টপিক কমপ্লিট হয় এবং এইখান থেকে যেন তুমি 25টা টাইপ কমন পাও। আমাদের হুবহু আমাদের প্রশ্ন কমন আসতে হবে এমন না, আমাদের মান চেঞ্জ করে দিলেও যাতে আমরা পারি, প্রশ্ন যাতে ঘুরিয়ে দিলেও আমরা পারি, এমনভাবে আমরা এই জিনিসটা করব। প্রত্যেকটা এমসিকিউর সাথে ছোট ছোট বেসিক থাকবে, যেইটুকু প্রয়োজন সেইটুকু আমরা দিব। এবং এর পরেও তোমাদের যদি এমসিকিউতে একটা গ্যাপ তৈরি হয় যে না ভাইয়া এমসিকিউ করার পরও কিছু জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদেরকে একটা ম্যারাথন ক্লাস কিন্তু আগামীকাল সন্ধ্যায় হয়তো ইনশাল্লাহ আপলোড হবে। তো ওই ম্যারাথন ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক এমসিকিউ সিকিউ একদম পুরাপুরি তোমাকে ওই ম্যারাথন ক্লাসটা এক ক্লাসে ফুল বই কমপ্লিট করব। কিন্তু ভাইয়া এই ওয়ান শট এমসিকিউ তারপরে হয়তো বা ওয়ান শট সিকিউ আপলোড হবে, এই ক্লাসগুলা মাস্ট। এই যে দেখো টপ 200 টপ 50 এগুলো থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে। একটা প্রশ্ন একটা কিছু স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা ভালো মতো দেখবে, টেনে টেনে দেখবা না, সুন্দর করে ক্লাসটা করো, বেশি সময় লাগবে না। আমরা চেষ্টা করবো যে 2 ঘন্টার মধ্যে পুরো তোমার আইসিটির 5টা চ্যাপ্টারে টপ 200 এমসিকিউ শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? ভালো মতো করো, আশা করি যে এখান থেকে তোমার সব কিছু কমন আসবে, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। তো তোমরা দেখো এইখানের মধ্যে আমাদের লেখাই আছে যে আমরা টপ মানে 250টা এমসিকিউ, কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা মোটামুটি কি করব বলো তো ভাইয়া, একদম ওভারঅল পুরো বইয়ের সবকিছু কমপ্লিট করাবো, ঠিক আছে? তো আমার সাথে তোমাদের জুবায়ের ভাই থাকবে ইনশাল্লাহ, পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করাবো। ওকে, প্রথম আমাদের দেখো প্রথম চ্যাপ্টারটার নাম হলো যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। হ্যাঁ, এই মানে আমাদের প্রথম চ্যাপ্টারটা একদম বেসিক একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করব, ঠিক আছে? সহজ চ্যাপ্টার, তাই বেশি সময় লাগবে না এই চ্যাপ্টারটা শেষ করাতে। তো শুরু করি আমরা। প্রথম এমসিকিউটা যেটা বলতেছে যে দেখো এইখানের মধ্যে কয়েকটা টপিক আমি একটু বলে দিই যে চ্যাপ্টার 1 থেকে তোমরা যেই কাজটা করতে পারো যে ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে থেকে ক্রায়োসার্জারি থেকে শুরু করে বায়ো ইনফরমেটিক্স থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে এরকম কয়েকটা টপিক ভালো মতো গুরুত্ব দিবে, তাহলে তোমরা কি করবে একটু ভালো অবস্থায় যেতে পারবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবে এগুলা থেকে ম্যাক্সিমাম সিকিউ আসতেছে। আমরা শুরু করে দিই। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি বলতেছে, দেখো আমাদের একদম প্রথম প্রশ্ন, এটা কি হবে, অ্যান্সার কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি। তো অনেকে ভিআর মানে জানে না, ভিআর মানে হলো যে ভার্চুয়াল রিয়েলিটি। এই যে ভার্চুয়াল রিয়েলিটিটা, এইটা দেখবো যে আজকের এমসিকিউতে তুমি এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে 2টা এমসিকিউ পাবাই পাবা। তুমি দেখো নেক্সট প্রশ্নগুলোতে দেখো ক্রায়োসার্জারি কি, তোমরা হয়তো বা জানো যে ক্রায়োসার্জারি একেবারে আমাদের টেম্পারেচারটা অনেক লো করার ক্ষেত্রে, বা আমাদেরকে দেখবা যে এই যে শরীরের মধ্যে যেই কোনো ধরনের আমরা যখন ধরো যে কোনো ধরনের আঘাত পাই, তাহলে সেটা খুব দ্রুত আমাদেরকে এই সেলগুলো ডেট করার ক্ষেত্রে ক্রায়োসার্জারি আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে? আর বায়ো ইনফরমেটিক্স এবং রোবোটিক্স সম্বন্ধে আমরা কম বেশি ধারণা রাখি, ঠিক আছে? চলো আমরা সামনে গিয়ে এগুলো নিয়ে আরো কথা বলবো। চলো আমরা এমসিকিউ 2 তে যাই। কোনটিতে ভার্চুয়াল দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়, দেখো এখানের মধ্যে কি কি আছে, ত্রিমাত্রিক সিমুলেশন, দ্বিমাত্রিক সিমুলেশন, হ্যান্ড। সবসময় মনে রাখবা যে ত্রিমাত্রিক সিমুলেশনটা আমরা কোথায় ইউজ করি বলতো, ভার্চুয়াল রিয়েলিটিতে ইউজ করি সব সময়। এটা একদম মুখস্থ রাখবা, পরীক্ষায় আসবে ভাইয়া, পরীক্ষায় আসবে ভাইয়া। টপ এমসিকিউর মধ্যে এটা একটা এমসিকিউ ভাইয়া, এটা একটা তোমার এমসিকিউ, বুঝতে পারছো ভাইয়া? টপ এমসিকিউর মধ্যে এটা একটা, কোনটা অ্যান্সার হবে তাহলে, ত্রিমাত্রিক সিমুলেশন, ঠিক আছে ভাইয়া? এরপরে আসো 3 নম্বর প্রশ্নে আসো। দেখো কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়, একটু আগে শিখাইলাম যে কি মাত্রিক সিমুলেশন বলতো, ত্রিমাত্রিক সিমুলেশন। তাহলে এখানে কি ধরনের ইমেজ তৈরি হবে বলতো ভাইয়া, ত্রিমাত্রিক 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 দেখো ত্রিমাত্রিক ইমেজ তৈরি হবে, ঠিক আছে? এমসিকিউ 3 আমাদের শেষ। তাহলে আমরা চলো এমসিকিউ 4 এ যাব। আমাদের প্রত্যেকটা জিনিসগুলো দেখবা একটার সাথে একটা কানেক্টেড এমসিকিউ, তার মানে আমাদের জন্য করতে সুবিধা হবে, ঠিক আছে? চলো 4 নম্বর প্রশ্নে চলো। 4 নম্বর প্রশ্ন কি বলতেছে যে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে। অবশ্যই ভাইয়া, দেখো এটার প্রভাব যে কত বেশি সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অনেক বেশি আছে। তার কারণে অ্যান্সার কোনটা হবে, 3টাই হবে, মানে ঘ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তার মানে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়, সামরিক ক্ষেত্রে রয়েছে, প্রশিক্ষণে রয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের রয়েছে, ঠিক আছে? এবার আসো এমসিকিউ 5। এমসিকিউ 5 এ আমাদের কি বলতেছে, দেখো 5 এ বলতেছে রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানা প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি কি, দেখো কি করছে, দেখো তো সে কি করছে, কি ছাড়াই বলতো, রুগী ছাড়াই প্রশিক্ষণ গ্রহণ করছে। এইবার দেখো ভাইয়া, কৃত্রিম পরিবেশে কোনো রুগী ছাড়াই যখন এই জিনিসটা করে সেটার কারণ কি হতে পারে বলতো ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই কিন্তু এই কাজটা পসিবল হয়েছে। রায়ানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতির নাম কি তাহলে, ভার্চুয়াল রিয়েলিটি। বায়োমেট্রিক্সও না, ন্যানো টেকনোলজিও না, এবং কি বায়ো ইনফরমেটিক্সও না। তা অ্যান্সারটা কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি।
এবার আসো, রায়ানা এমবিবিএস পাশ করে এই সেম প্রশ্ন, এখন বলতেছে যে দেখো মেডিকেলে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে, উক্ত প্রযুক্তি বাস্তবায়নে প্রয়োজন কি? দেখো কম্পিউটার সিমুলেশন নাকি দ্বিমাত্রিক ইমেজ নাকি অ্যাকুচুয়েটর, বলো তো ভাইয়া কি হইতে পারে, কি হইতে পারে বলো তো ভাইয়া, এখানে আমাদের কি উত্তর হইতে পারে? দেখো রায়ানা যেহেতু এটা কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, তার মানে কি হবে বলো তো ভাইয়া, উক্ত প্রযুক্তি বাস্তবায়নের প্রয়োজন কি কি আমাদের বলো তো ভাইয়া? আমাদের এইখানে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হলো যে দেখো, ওকে এটাই আসলে আমি দেখতে গেছিলাম যে আসলে কোশ্চেনে ভুল তুললো কিনা, যে দেখো অপশন 2তে ছিল দ্বিমাত্রিক ইমেজ, আসলে এটা অপশনে ছিল ত্রিমাত্রিক ইমেজ, একটু টাইপ মিস্টেক। তো দেখো তাহলে কি, আমরা তো একটু আগে জানলাম যে ভার্চুয়াল রিয়েলিটি হলো ত্রিমাত্রিক ইমেজ, তো দেখো বাস্তবায়নের প্রয়োজন হয়, তার মানে কম্পিউটার সিমুলেশন আর ত্রিমাত্রিক ইমেজ। আর অ্যাকুচুয়েটর কিন্তু আমাদের কোথায় বলো তো, ভার্চুয়াল রিয়েলিটিতে ইউজ হয় না, তার মানে অ্যান্সার কি হবে, 1 ও 2 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, এবার আসো এমসিকিউ 7। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধান ব্যবহৃত হয় কোনটি? দেখো এই জিনিসটা কিন্তু আমাদের জানা লাগবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের কি করা লাগবে বলো তো, জানা লাগবে। সেটা কি জানা লাগবে? দেখো এই জিনিসটা তোমরা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা জানো যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটা ব্যবহৃত হয়। একটা জিনিস আমি একটু চেক করে বলতেছি, দেখো না এই কোশ্চেনটা ঠিক আছে, আমি একটু কনফিউজ হয়ে পড়ছি যে কোশ্চেনটা ভুল ছিল কিনা, না কোশ্চেন ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার হবে প্রোলগ। ঠিক আছে, এই যে ঘ নাম্বারটাই প্রোলগ। ঠিক আছে, আমি একটু আসলে টেনশনে পড়ে যাওয়া লাগে, কারণ যদি টাইপ মিস্টেক থাকে তাহলে একটা এমসিকিউ তোমাদেরকে ভুল শেখানো হয়, কারণ এখন কিন্তু ক্রুশিয়াল আমাদের মোমেন্ট, যদি কোনো যাতে কিছু ভুল না হয়। ঠিক আছে, কারণ অনেক সময় টাইপ মিস্টেকের কারণে অনেক সময় কিছু জিনিস ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি যে এই সমস্যাটা আর হবে না। দেখো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলা হয়? এগুলো তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, আমরা কিন্তু সবাই কম বেশি জানি। নিউরাল নেটওয়ার্ক কি করে বলো তো ভাইয়া? মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, তার মানে কি, এই যে দেখো মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতির নাম কি বলো তো ভাইয়া? নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক ক্লাসের মধ্যে যেন পড়াটা হয়ে যায় আমাদের। ঠিক আছে, ক্লাসের মধ্যে যেন পড়াটা কমপ্লিট হয়ে যায়। এমসিকিউ 9 আসো, কৃত্রিম বুদ্ধিমত্তায় আওতাধীন ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তায় আওতাধীন ক্ষেত্র কোনটি জিজ্ঞাসা করতেছে, বলো মেশিন লার্নিং নাকি কম্পিউটার ভিশন নাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বলো তো কোনটা হবে বলো তো? দেখো এখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় যেহেতু বলছে আওতাধীন ক্ষেত্র, এগুলো কিন্তু সবগুলো দেখো মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইউজ করা হয়, কম্পিউটার ভিশন সেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সেম, তার মানে অ্যান্সার কোনটা? তিনোটাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা, তার মানে তিনটাই হলো কারেক্ট অ্যান্সার, তিনটাই হলো কি কারেক্ট অ্যান্সার। এমসিকিউ 10 আসো, ঠিক আছে, এমসিকিউ 10 আসো, দেখো রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? রোবট গঠনে কয়টা বলো তো নির্দিষ্ট বিশেষত্ব? কিন্তু আমরা শিখছিলাম এটা, রোবট গঠনে কয়টা? 2টা না ভাইয়া, রোবট গঠনে 3টা নির্দিষ্ট কি থাকে? বিশেষত্ব থাকে। তার মানে এগুলো একটু জেনে রাখা লাগবে, যাতে কি হয় বলো তো ভাইয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউর মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, তাই খুবই সুন্দর করে এগুলা মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, এবার আসো ভাইয়া, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি বলতো? রোবোটিক্স। রোবোটিক্স কিন্তু আমাদের দুঃসাধ্য যে কাজগুলা সেগুলা কি, সেই প্রযুক্তিটার নাম কি বলতো ভাইয়া? রোবোটিক্স। তার মানে কি, মানে কতটা হেল্পফুল বুঝতে পারতেছো আমাদের এই যে জীবনযাত্রায় কতটা অবদান রাখতেছে। তার মানে কি রোবোটিক্স হলো কি বলতো ভাইয়া? কারেক্ট অ্যান্সার। রোবোটিক্স হলো কারেক্ট অ্যান্সার। রোবোটিক্স হলো কারেক্ট অ্যান্সার। দেখো কোন প্রযুক্তিতে, দেখো এইটা কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু এটার সাথে মুখোমুখি হয়েছিল। এখন আমরা সবসময় মনে রাখবো যে এইখানে এটা দেখো ব্যবহৃত হয়, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং না ভাইয়া, ন্যানো টেকনোলজি না ভাইয়া, তার মানে অ্যান্সার কি হবে? রোবোটিক্স। রোবোটিক্স হলো কারেক্ট অ্যান্সার। তার মানে একটু এই জিনিসগুলো দেখবে যে যখন একসাথে আমি যেহেতু এমসিকিউ গুলো করাচ্ছি না, তোমার বুঝতে সুবিধা হচ্ছে। এখন আমি যদি এই চ্যাপ্টারটাকে এলোমেলো করে পড়াতাম তাহলে তোমার জন্য এত কিছু মনে রাখা সম্ভব হতো না। ঠিক আছে, তো চলো এরপরে এমসিকিউ 13 চলো, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, দেখো ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি নতুন গবেষণা পরিচালনা, বলো কোনটা? অবশ্যই দেখো হার্ডওয়্যার, অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অবশ্যই দেখো নতুন গবেষণা পরিচালনা। এটার জন্য রোবোটিক্সের আমাদের কি বলতো খুব বেশি প্রয়োজন নাই। তার মানে 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সেটা হলো যে হার্ডওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, দেখো কি বলতেছে যে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বলো তো? এটা কিন্তু আমাদের 100% মনে রাখা লাগবে, 100% কি করা লাগবে? মনে রাখা লাগবে যে কোন তাপমাত্রায় কি হয় বলতো ভাইয়া? অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। মনে রাখবা যে মাইনাস কত বলতো ভাইয়া? -41 ডিগ্রি সেলসিয়াস থেকে কত? -196 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার মধ্যে আমাদের অক্সিজেন সরবরাহ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার মানে এটা একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসো, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত
টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? এটা কিন্তু আমরা শিখছিলাম। কোথায় শিখছিলাম বলো তো ভাইয়া? ক্রায়োসার্জারিতে। বলছিলাম তখন ক্রায়োসার্জারি কি করে, তাপমাত্রা খুবই লো থাকে, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু, মানে যেগুলো স্বাভাবিক রোগাক্রান্ত না, অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি। দেখো টিস্যুগুলোকে কি বলে বলছিলাম না, টিস্যুগুলোকে ধ্বংস করে। এই পদ্ধতিটার নাম কি বলো তো ভাইয়া? এই পদ্ধতিটার নাম হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি? এটা কিন্তু তোমরা সবাই জানি, আমরা কিন্তু সবাই জানি কি, নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু ক্রায়োসার্জারি ব্যবহৃত প্রধান উপাদান। ক্রায়োসার্জারি কি, নাইট্রোজেনে দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদানের নাম কি, নাইট্রোজেন। নাইট্রোজেন এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মুখস্থ রাখবা। অনেকে ভুল করে অক্সিজেন দেয় না ভাইয়া, অ্যান্সার কি হবে? নাইট্রোজেন হবে, নাইট্রোজেন হবে, নাইট্রোজেন হবে। ঠিক আছে, চলো এমসিকিউ 17 আসো। কি বলতেছে? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কি? দেখো এখানে কি কি আছে, কার্বন মনোঅক্সাইড, কার্বন নাইট্রোজেন, নাকি কি? দেখো এটা কি হবে? আর্গন, আর্গন, আর্গন। ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? দেখো আর্গনও কিন্তু ব্যবহৃত হয়, আর্গনও কিন্তু ব্যবহৃত হয়। দেখো ডাক্তার ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আছিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। যেহেতু নিম্ন তাপমাত্রা বলছে, সেটা আমরা বুঝে গেছি এটা হলো ক্রায়োসার্জারি কথা। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি কি বলো তো ভাইয়া? প্রথম অপশনে কি কি আছে দেখো তো ভাইয়া? অপশনে তোমার আছে কি কি? ভিডিও কনফারেন্স, অবশ্যই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো সেই চিকিৎসা পদ্ধতিটা দিয়ে থাকে। টেলিমেডিসিন, হ্যাঁ ইমেলের মাধ্যমে তার এটা পসিবল না ভাইয়া। তার মানে কি 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। আমাদের কি হবে? ভিডিও কনফারেন্স এবং টেলিমেডিসিন। ভিডিও কনফারেন্স এবং কি, টেলিমেডিসিন। তারপর আসে এমসিকিউ 19। ডাক্তার ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকে এবং নিম্ন তাপমাত্রায় দিয়ে থাকে। ঠিক আছে, বন্ধু চিকিৎসা ব্যবহৃত পদ্ধতির প্রভাবে, মানে বন্ধু চিকিৎসা ব্যবহৃত পদ্ধতিটার নাম কি এটা বলো তো আগে? পদ্ধতিটার নাম হলো আমরা জানি যে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ ক্রায়োসার্জারি। এখন এই ক্রায়োসার্জারি পদ্ধতির প্রভাবে কি কি হয়? পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে অবশ্যই, তারপর রোগীর ব্যথা কম হবে। যেমন ওই যে বললাম না যে এই সেলটাকে কি করবে বলতো, ডেড করে ফেলার ক্ষেত্রে যখন আমরা ক্রায়োসার্জারি ইউজ করি, তোমার কিন্তু শরীরে কোনো ব্যথা অনুভূত হয় না। তার মানে রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় অধিক লাগবে না, সুস্থ হতেও কম সময় লাগে। মানে ক্রায়োসার্জারি কিন্তু খুবই উপকারী একটা পদ্ধতি। তার মানে 1 আর 2 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 1 আর 2 হলো আমাদের কি কারেক্ট অ্যান্সার। এমসিকিউ 19 আমাদের কমপ্লিট। এবার আসো এমসিকিউ 20। এমসিকিউ 20 আমাদের কি বলছে? পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা প্রয়োজন হয় বলো তো? পণ্যের ডিজাইন, দেখো পণ্যের ডিজাইন তৈরিতে একটু মনে রাখতে হবে, একটু এটা মনে রাখতে হবে, CAD। এখন দেখো ভাইয়া এই জিনিসগুলো না, এই টাইপের এমসিকিউগুলো না একটু সুন্দর করে নোট করে ফেলবা। ঠিক আছে, যেগুলো আসলে মনে রাখতে একটু কষ্ট হয়ে যায় সেগুলো একটু কি করবা, নোট করে ফেলবা। তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু কি হবে বলো তো ভাইয়া? করতে সুবিধা হবে বা পড়তে সুবিধা হবে। দেখো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায়? দেখো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায় বলো তো? বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে। কি ব্যক্তি শনাক্তকরণে আমরা কি করি? অবশ্যই বায়োমেট্রিক্স ইউজ করে থাকি, তাই না? ব্যক্তি শনাক্তকরণে আমরা বায়োমেট্রিক্স ইউজ করে থাকি। বায়োমেট্রিক্স ইউজ করে থাকি আমরা কোথায়? ব্যক্তি শনাক্তকরণে। ঠিক আছে, একটু মনে রাখবো। এবার আসো ভাইয়া, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বলো তো ভাইয়া? এগুলো সবগুলো আমাদের কিসের ক্ষেত্রে? বায়োমেট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ক্যাপচার, তারপরে এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং, এগুলো সবগুলো একসাথে আমার কোথায় ইউজ করা হয়? বায়োমেট্রিক্সে। বায়োমেট্রিক্সে, বুঝতে পারছো ভাইয়া? বায়োমেট্রিক্সে কিন্তু আমাদের এই সবগুলো জিনিস ব্যবহৃত হয়। তার মানে কি আমরা মনে রাখবো যে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং এগুলা সবগুলা বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়। এমসিকিউ 23। এমসিকিউ 23-এ আসো। দেখো কি বলছে? ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি কোনটি? একটু আগে আমরা শিখছিলাম, সেটা কি বলতো ভাইয়া? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি বলতো ভাইয়া? ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে, মানে ব্যক্তিকে শনাক্ত করার মূল পদ্ধতির নাম হলো আমাদের কি বলতো ভাইয়া? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো শনাক্তকরণের মেইন পদ্ধতি। তার মানে কি বায়োমেট্রিক্সের প্রধান কাজ হলো যে কি? শনাক্ত করা সম্ভব। দেখো এমসিকিউ 24। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে বলতো? মোবাইল সিম ইয়াতে কোন, দেখো কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্সে কিন্তু গ্রাহককে সহায়তা করে থাকে। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি বলতো? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা সহায়তা করে থাকে। এবার আসো ভাইয়া, বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র কোনটা? দেখো এখানে তো অনেকগুলো ব্যবহার ক্ষেত্র থাকে, একটু মনে রাখতে হবে তোমাকে, একটু মনে রাখতে হবে তোমাকে। কি মনে রাখবা? জিন ফাইন্ডিং না ভাইয়া, বায়োমেট্রিক্স জিন ফাইন্ডিং এ কোনো কাজ করে না। ই কমার্স হ্যাঁ, স্মার্ট কার্ড হ্যাঁ, এগুলোতে করে ভাইয়া, কিন্তু জিন ফাইন্ডিং এ কোনো কাজ করে না। তার মানে 2 ও 3 কারেক্ট অ্যান্সার। তার মানে গতে আছে 2 ও 3, তার মানে 2 ও 3 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা মনে রাখবো যে বায়োমেট্রিক্স
কি বলো তো ভাইয়া, এই প্রযুক্তিটা ব্যবহার কোথায় হয় বলো তো ভাইয়া? এই জায়গাগুলোতে হয়। ওকে ওকে, দেখো এরপরে পরে পরে এমসিকিউতে আমরা চলে যাই, দেখি এমসিকিউ 26। ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটা যন্ত্র নির্মাণ করলেন যেটা ঝুঁকিপূর্ণভাবে কাজ করার ক্ষেত্রে করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটা বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। গবেষণায় ব্যবহৃত, বুঝতে পারতেছো 26 নাম্বারটা কি হবে? রোবোটিক্স। ভাইয়া রোবোটিক্সে তো দেখো এই প্রযুক্তিটা হচ্ছে কি রোবোটিক্স। দেখো কি হয়েছিল, গবেষণা করে এমন একটা যন্ত্র নির্মাণ করছে, যেমন যেহেতু রোবোটিক্স কি রোবটটা নির্মাণ করছে, তাই না? তার মানে কি সেটা ঝুঁকিপূর্ণ কাজ ব্যবহার করা যায় এবং গবেষণায় প্রবেশের জন্য একটা বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়, বুঝতেই পারতেছো। তার মানে এই প্রযুক্তিটার নাম হলো রোবোটিক্স, এই প্রযুক্তিটার নাম হলো রোবোটিক্স, ঠিক আছে। এরপরে আসো, এরপরে এমসিকিউতে আসো। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটা যন্ত্র নির্মাণ করলেন যেটা ঝুঁকিপূর্ণভাবে, ওই সেম রোবোটিক্সের কথা বলতেছে। এখন জিজ্ঞেস করতেছি কি গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে কোন কোন কাজে। তার মানে এখন তোমাকে বলতেছে যে এটা ব্যবহারের প্রযুক্তি কোন কোন কাজে হয়ে থাকে। দেখো পাসপোর্টে অবশ্যই, ভোটার নিবন্ধনে, জন্ম নিবন্ধনে না, জন্ম নিবন্ধন তো আসলে আমরা কি বলতো ভাইয়া রোবোটিক্সের কোনো প্রভাব দেখি না। তার মানে পাসপোর্ট এবং ভোটার নিবন্ধন, তার মানে কি কি থাকে বলতো ভাইয়া? 27-এর কি হবে অ্যান্সার? খ খ খ হলো 1 ও 3 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1 ও 3 হলো কারেক্ট অ্যান্সার। ওকে ডান। চলো আমরা এবার 28 নাম্বার এমসিকিউতে যাই। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি বলো তো ভাইয়া? কোনটা মলিকুলার মেডিসিন তৈরি করার প্রযুক্তি? এটা কিন্তু আমরা সবাই জানি, বায়ো ইনফরমেটিক্সকে আমরা কি বলা হয়? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তির নামটা কি? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সটা কি হলো? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, ঠিক আছে। একটু মনে রাখতে হবে, একটু ভালো মতো মনে রাখতে হবে, তাহলেই তোমরা এই জিনিসটা করতে পারবা, ঠিক আছে। ওকে, এরপরে আসো 29 নাম্বারটা আসো। কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? বায়ো ইনফরমেটিক্সের উপাদান কোন কোনগুলো? আগে এটা আমাদের জানা লাগবে, এটা আগে আমাদের জানা লাগবে। দেখো ডেটাবেস, হ্যাঁ বায়ো ইনফরমেটিক্সের উপাদান ডেটাবেস আছে। প্রোগ্রাম, হ্যাঁ গণিত পরিসংখ্যান, এগুলো সবই, কিন্তু রসায়ন কিন্তু আমাদের বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। তার মানে কি বুঝতে পারতেছো ভাইয়া? বায়ো ইনফরমেটিক্স একটা পুরো সাবজেক্ট আছে, তোমরা যখন অ্যাডমিশন পার করে ভার্সিটিতে আসবা তখন এই সাবজেক্ট নিয়ে অনেকেই পড়াশোনা করবে, বুঝতে পারছো ভাইয়া? অনেকেই পড়াশোনা করবে। এরপর আসে এমসিকিউ 30। কি বলতেছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে বলো তো ভাইয়া? কোন প্রযুক্তি কাজ করছে? আমাদের বায়ো ইনফরমেটিক্স কি করছে বলো তো ভাইয়া? জটিল রোগের কারণ আবিষ্কারের ক্ষেত্রে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। এরপর আসে 31 নাম্বারটা। বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলা কোনটি? জিনোম সিকোয়েন্স, দেখো 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 জিনোম সিকোয়েন্স কিনা বলো তো? অবশ্যই জিনোম সিকোয়েন্স। তারপরে কি বলতেছে বলো তো ভাইয়া? তারপরে বলতেছে ডিএনএ বিশ্লেষণ, হ্যাঁ রোবট নিয়ন্ত্রণ, না রোবট নিয়ন্ত্রণ তো আর বায়ো ইনফরমেটিক্সের কাজ না ভাইয়া। তার মানে 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। সেটা কোথায় আছে? কতে আছে, ক নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এমসিকিউ আসো 32-এ। কি বলছে? ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহৃত করা হয় বলো তো? ডিএনএ নতুন বিন্যাস আমরা কিন্তু বায়োলজিতে পড়ছিলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি পড়ছিলাম বলো তো ভাইয়া? ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কি ব্যবহার করা হয় বলো তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে একটু মনে রাখবা, একটু ভালো মতো মনে রাখবা, একটু ভালো মতো মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? একটু ভালো মতো মনে রাখবা। কি মনে রাখবা? মনে রাখবা যে ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে ব্যবহৃত করা হয় কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আশা করি এটা মনে রাখতে পারবা তোমরা, ঠিক আছে। এবার আসে এমসিকিউ 33 কি বলছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়। বোঝার চেষ্টা করো, পয়েন্টগুলো দেখো। জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, হ্যাঁ অবশ্যই। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে এটা করা যায়। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, না ব্যক্তি শনাক্ত করার জন্য তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করি নাই বলো তো ভাইয়া? আমরা ইউজ করছি না, আমরা কিন্তু আগেই শিখে আসছিলাম। তার মানে কি আমরা কি 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। সেটা কোথায়? 33 নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আসো ভাইয়া 34 নাম্বারটায়। স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। দেখো ঔষধ তৈরি যেহেতু ন্যানো টেকনোলজি, তো আমাদের কি করে? স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত করা হয়। এটা আগেও আমরা শিখে আসছিলাম। তার মানে মনে রাখবা যে ভাইয়া স্মার্ট ঔষধ, সরি 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 স্মার্ট ওষুধ তৈরিতে কি হয়েছে বলো তো ভাইয়া? ওষুধ তৈরিতে কোন প্রযুক্তিটা ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি আমাদের স্মার্ট ওষুধ তৈরিতে এই প্রযুক্তিটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এবার আসো ভাইয়া এমসিকিউ 35। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? এটাও তোমাদেরকে জানা লাগবে। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? সেটা কয়টা হবে? অবশ্যই 2টি, অবশ্যই 2টি, অবশ্যই 2টি। তার মানে ন্যানো প্রযুক্তি কয়টা পদ্ধতিতে ব্যবহৃত হয়? 2টা পদ্ধতিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর আসো 36
36 আসো। 36 ন্যানো বুঝায় কোনটি? ন্যানো বুঝায়, এই তোমরা কি জানো না ন্যানো বুঝায় কোনটা? এগুলা কিন্তু আমাদের কি, যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আমাদের জন্য অনেকটা 10⁻⁹, যেটাকে যদি বাংলা লেখে এই যে দেখো 10⁻⁹, এইটা। তার মানে কি ন্যানো বলতে গেলে কি 9 পাওয়ার অফ 9 থাকবে, ঠিক আছে, -9 থাকবে। দেখো এমসিকিউ 37 আসো। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে দেখো পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? বলো ভাইয়া কোনটি বলো তো ভাইয়া? ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তির নামই কি? ন্যানো টেকনোলজি। ঠিক আছে ভাইয়া। এবার আসো ভাইয়া, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং এবং প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি। ভাইয়া অবশ্যই এটাও ন্যানো টেকনোলজিতেই আমাদের ব্যবহৃত করা হয়, মনে রাখতে হবে এগুলো, কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে। তার মানে কি বলতো ভাইয়া? খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং এবং প্রলেপ তৈরি করার ক্ষেত্রে কে ইউজ করা হয়? ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে ধাতব পদার্থের পরিবর্তন এবং নিয়ন্ত্রণের প্রযুক্তির নাম কি? ন্যানো টেকনোলজি। তারপরে কি বলতো ভাইয়া? এরপর দেখো ভাইয়া, এই যে এটা দেখো, স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি? ন্যানো টেকনোলজি। তার মানে তিনটা জিনিস এখান থেকে কিন্তু জেনে গেলাম আমরা। ন্যানো টেকনোলজি কিন্তু পরীক্ষা আসবে ভাইয়া, কিছু না আসুক আর আসুক, ন্যানো টেকনোলজি থেকে একটা প্রশ্ন তোমার আসবেই আসবে, ঠিক আছে। 39 নাম্বারটা আসো। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কম্পিউটার, হ্যাঁ, কায়োপ্রব, হ্যাঁ, রোবট, মানে এগুলো সবগুলো কিন্তু আমরা চাইলেই করতে পারি ন্যানো টেকনোলজি প্রয়োগ করে, অনেক কিন্তু ক্ষমতা। তার মানে বুঝতেই পারতেছো, এটা আমাদের খুব ভালো মতো জানা থাকা লাগবে। এবার আসো ভাইয়া, আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। দেখো তারপরে কি বলছে, হাজিরার জন্য অফিসে তাকে একটা ডিভাইস হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়। উদ্দীপকের ডিভাইসটার নাম কি? দেখো এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, বায়োমেট্রিক, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? এবার আসো, আর এটা বলতেছে যে এই যে গবেষণাটা যেটা হয়েছে, এই প্রয়োগ ক্ষেত্রগুলো কোনটা হয়? দেখো তো ভাইয়া, এটা সবগুলো হয়, চিকিৎসা, খাদ্য শিল্প, জ্বালানি ক্ষেত্র, সবগুলাতে কিন্তু আমাদের এই প্রয়োগটা হয়ে থাকে। তার মানে কি? তার মানে হলো যে আমাদের মোটামুটি এই যে আমি যে 41টা এমসিকিউ এই চ্যাপ্টার 1 থেকে দেখাইছি, মোটামুটি তোমার ফুল চ্যাপ্টারের সবকিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। তার মানে চ্যাপ্টার 1 আলহামদুলিল্লাহ এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না। ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এবং ভার্চুয়াল রিয়েলিটি ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এমসিকিউ এখান থেকে আসবে ম্যাক্সিমাম। এই 41টা যেগুলো করছি ভালো মতো করো, একবার আরেকবার যদি মন চায় দেখবা, এগুলাই তোমার পরীক্ষা আসবে ভাইয়া। চলো আমরা এবার চ্যাপ্টার 2 তে যাব। ওকে, সো এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর এমসিকিউ। এখানে বেশ কয়েকটা এমসিকিউ আছে। আমাদের বোর্ডে যেসব কোশ্চেনগুলো বেশি রিপিট হয় আর কি, ওইসব কোশ্চেনগুলো ওভারঅল সব কিছুই আছে এখানে। এগুলো পারলে মোটামুটি তোমার বোর্ডের এমসিকিউ এর মেজর টপিকগুলো কাভার্ড হয়ে যাবে। সো শুরু করি। সো চ্যাপ্টার 2 এটা, চ্যাপ্টার 2 এর আচ্ছা, এটা হচ্ছে তোমার এমসিকিউ 1। ওকে, একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সো 9000 বিট কত সেকেন্ডে হয়? 9000 বিট 5 সেকেন্ডে হয়, তাহলে ব্যান্ডউইথ কত আসে? 1800 কি আসে? বিট কতক্ষণে? 5 সেকেন্ডে, মানে কি 5 দিয়ে ভাগ করছে, আর কি হবে এখন? বিট পার সেকেন্ড হবে, তার মানে কি 1800 বিপিএস। এটা হচ্ছে অ্যান্সার। 1800 বিপিএস কোন জায়গায়? 1800 বিপিএস হচ্ছে এই অপশনটা থাকবে তোমার সবাই, যে লোগোর কারণে আটকে গেছে, এটা হচ্ছে 1800 বিপিএস। এরপরে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? সো অফকোর্স এইচডি ভিডিও তোমার কনফারেন্সিংয়ের জন্য একটা সার্টেন ব্যান্ডউইথ প্রয়োজন হয়, এর থেকে কম হলে ভিডিও কনফারেন্স করা যায় না। সো এখানে দেখবা যে 4 MBPS হচ্ছে এখানে দেওয়া আছে, 4 MBPS হচ্ছে মিনিমাম হইতে হবে। ওয়েল অ্যাকচুয়ালি 0.7, 0.5, 0.7 এগুলো অনেক কম। 1 MBPS এগুলো আসলে একটা ভিডিও কলের জন্য অনেক কম ব্যান্ডউইথ, সো এগুলো দিয়ে হবে না। এরপরটা আসি, বিপিএস এর পুনরূপ কি? একটু আগে দেখে আসি, বিট পার সেকেন্ড। সো 1 নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। পরেরটায় আসি, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কোন ব্যান্ডে? ভয়েস ব্যান্ডে স্থানান্তরিত হয়। আচ্ছা, এরপরে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। আচ্ছা, বিটের শুরু ও শেষ বুঝতে পারা মানে কি? তোমার ইনপুট আউটপুট বিটগুলোকে যখন সিনক্রোনাইজ করা ট্রাই করে, তখন বেসিক্যালি কী করে, যে বিটের শুরু শেষ মিলানো লাগে। সো এরকম ব্যাপার সেবারের ক্ষেত্রে তোমার অফকোর্স শুরু শেষ বুঝতে হয়, তাহলে তুমি মিলাইতে পারবা না। এবং অফকোর্স তুমি যেহেতু আলটিমেটলি মিলাচ্ছ, সুতরাং জিনিসটা কি? বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। এই দুটো হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু এর সাথে ব্যান্ডউইথ বাড়ানোর কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে ভুল। তার মানে কি আসতেছে? 1 আর 2 হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা আসি, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে 2টি। ওয়েল ওকে, একটু হয়ে গেছে।
আচ্ছা, এরপর আসি কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। আমরা জানি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডাটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ওকে, তারপর একটা আসি 5 কিলোবাইট ডাটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। এখন দেখো যে আমরা জানি যে অ্যাসিনক্রোনাস ডাটার ক্ষেত্রে কি হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা হচ্ছে তোমার ট্রান্সমিট হয়। তো ডাটা যখন ট্রান্সমিট হয় অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা ঘটে তোমার মাঝখানে যে ডাটাটা থাকে সেই ডাটাটা হচ্ছে তোমার কি বলবো, যে ধরো একটা একটা এক্সাম্পলের ক্ষেত্রে ধরো যে আমাদের একটা 8 বিটের ডাটা আছে। 8 বিটের ডাটা ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ডাটার আগে একটা স্টার্ট বিট থাকে, একটা স্টপ বিট থাকে অথবা দুইটা স্টপ বিট থাকে। মনে করো যদি একটা স্টপ বিট থাকে তাহলে তোমার একটা প্যারিটি বিট থাকে, যেটা কিনা এরর হ্যান্ডেলিং করে। আর যদি দুইটা স্টপ বিট থাকে তাহলে তোমার আলটিমেটলি লাস্টে দুইটা স্টপ বিট থাকতেছে আর কি। আর মাঝখানে হচ্ছে তোমার 8 বিটের ডাটা থাকে আর কি, যে ডাটাটা যায় ওটা 8 বিটের ডাটা থাকে। তো এইটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মানে ক্যালকুলেশন এরকম। তো তুমি ডাটা পাঠাচ্ছ 8 বিটের, কিন্তু ওই ডাটার সাথে তোমার অ্যাডিশনাল কত কিছু অ্যাড করতে হচ্ছে, 1 বিটের স্টার্ট বিট এবং 2 বিটের এন বিট। ঠিক আছে, সেটা 2 বিটটা +2 মানে দুইটা এন বিট হতে পারে, অথবা একটা এন বিট একটা প্যারিটি বিট হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার যে কীভাবে আসে, বাট তোমার কি করতে হচ্ছে, এক্সট্রা একটা এখানে এবং পিছনে দুইটা অ্যাড করতে হচ্ছে তোমার। তার মানে কি, তোমার মেইন ডাটা 8 বিটার, কিন্তু তোমার কি এক্সট্রা লাগতেছে আরও 3 বিট, রাইট। সো এই ক্ষেত্রে তোমার ডাটা হচ্ছে কিন্তু 11 বিটের হয়ে যাচ্ছে। সুতরাং 11 বিটের মধ্যে তোমার ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি 8 বিট, বুঝতে পারছো। সো 11 বিটের মধ্যে পুরাটা যদি 11 বিট ডাটা হইতো তাহলে কিন্তু এটাকে আমরা কি বলতাম যে 100% এফিসিয়েন্ট। কিন্তু যেহেতু 11 বিট ডাটা না, 8 বিট ডাটা, সুতরাং এটা হচ্ছে তোমার 8/11, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা যে পার্সেন্টেজটা পাবো এটা হচ্ছে এরকম পার্সেন্টেজ, 72.73 পাবো, উইচ ইজ দ্য এফিসিয়েন্সি। সো আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এটা এইভাবে ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা, কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো ডেটা ব্লক আকারে কি স্থানান্তরিত হয় না, কিবোর্ড থেকে একটা কি প্রেস করে একটা ডাটা যায়, ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয় না। এটা ভুল। যে কোনো সময় ডেটা প্রেরণ গ্রহণ করা যায়, হ্যাঁ করা যায়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, না প্রাইমারি কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আইও কন্ট্রোলার থাকে, ইনপুট আউটপুট কন্ট্রোলার, সে হচ্ছে এটা সে ডিল করে সরাসরি। সো ইউ ডোন্ট রিয়েলি নিড এনি র্যাম রম এনিথিং এলস। সো তোমার কি এই দুইটা হচ্ছে কারেক্ট আনসার। সো 2 আর 3 হচ্ছে তোমার সঠিক উত্তর। এরপর আসি টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি। সো এটা আমরা জানি যে এমএমএস, ঠিক আছে। এসএমএসে কিন্তু ছবি পাঠানো যায় না। আচ্ছা, পরেরটা আমরা যাই, সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি, যখন আমরা একজন থেকে আর একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকজন ইন্ডিভিজুয়ালের কাছে এসএমএস পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউনিকাস মোডে পাঠাচ্ছি। ওকে ওকে, তারপরটা আসি আমরা গ্রুপ এসএমএস এর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা একজন থেকে মাল্টিপল পিপলের কাছে কিন্তু এসএমএস পাঠাচ্ছি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা, তোমার ব্রডকাস্ট হচ্ছে কি, ব্রডকাস্টে কিন্তু একজন থেকে মাল্টিপল পিপলের কাছে ডাটা পাঠানো হয়, কিন্তু মাল্টিপল পিপল কিন্তু আমাকে ডাটা ব্যাক করতে পারে না, জাস্ট ডাটাটা পাইতে পারে। যে এটা হচ্ছে ওয়ান ওয়ে, যেমন টিভি রেডিও। কিন্তু মেসেজ কিন্তু এরকম না, তোমরা কিন্তু ওখান থেকেও পাইতে পারো ডাটা। সুতরাং এটা হচ্ছে কি মাল্টিকাস্ট। পরটা যাই, নিচের কোনটি নন মেটালিক কেবল। ফাইবার অ্যাক্টিভ কেবল হচ্ছে নন মেটালিক কেবল, কারণ এটার কেবলটা কী দিয়ে গঠিত, এটা তোমার অপটিক্যাল ফাইবার, যেটা এই ফাইবারটা তোমার হচ্ছে কাচের ফাইবার অথবা প্লাস্টিকের ফাইবার, গ্লাস অথবা প্লাস্টিকের ফাইবার। এখানে কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তোমার এখানে ডাটাটা ট্রান্সফার হয়, খুব দ্রুত গতিতে ট্রান্সফার হয়। সো এটা হচ্ছে তোমার নন মেটালিক, ওটা মেটালিক না। এরপরটা আসি 10^5 কি। 10^5 হচ্ছে থিকনেট। থিকনেটের স্ট্যান্ডার্ড 10^5। এটা এই লেখাটা হচ্ছে 10^5 হচ্ছে থিকনেটের স্ট্যান্ডার্ড। আর থিননেটের স্ট্যান্ডার্ড কোনটা, এটা হচ্ছে 10^2। এটা হচ্ছে থিননেটের স্ট্যান্ডার্ড। সো এই জিনিসটা মাথায় রাখবা যে থিকনেট কোনটা, থিননেট কোনটা। থিকনেটে কি 10^5, মানে বড় সংখ্যাটা হচ্ছে থিকনেট, আর যদি 2 হইতো তাহলে কি হতো, 10^2 হইলে হইতো তোমার থিননেট। হ্যাভ ইউ গেট ইট। পরেরটা যায়, টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং হচ্ছে সাদা, ওকে,
পরেরটা আসি আমরা, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম কোনটি? টুইস্টেড পেয়ার কেবল একটা মাধ্যম, রেডিও ওয়েভ একটা মাধ্যম, মডেম কিন্তু কোনো মাধ্যম না। মডেম কি করে? মডিউলেশন ডিমডিউলেশন সে কি করে? সে হচ্ছে তোমার মানে ডেটা কমিউনিকেশনটাকে হইতে সাহায্য করে, ডিজিটাল সংকেতকে অ্যানালগে, অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে। এটা হচ্ছে মডেমের কাজ, কিন্তু সে সরাসরি কোনো মাধ্যম, কমিউনিকেশন মাধ্যম না, সে জাস্ট হেল্প করে, সে ফ্যাসিলিটেট করে জাস্ট। সো 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরেরটা যাই। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? 802.11, এই দশমিকের পর 11, এটা হচ্ছে IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড। কিন্তু তারপর দেখো 802.01, এটা কোনো স্ট্যান্ডার্ডের পর্যায়ে পড়ে না, এরকম কোনো স্ট্যান্ডার্ড নাই। 10 হচ্ছে তোমার ল্যান ম্যানের স্ট্যান্ডার্ড, ল্যান ম্যান, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 10। আর 16 যেটা 802.16, এটা হচ্ছে ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড, ওয়াই ম্যাক্স, আচ্ছা ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড। এরপরটায় যাই, হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। আমরা জানি হটস্পট কি, আমরা হটস্পট নিজেরাই শেয়ার করি মোবাইল দিয়ে। তারপর আসতেছে বিল্ডিং, পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কি? সো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে তোমার লো ফ্রিকোয়েন্সির তরঙ্গ, যেটা কিনা অনেক বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে মুভ করে। সো তোমার পাহাড় থাকলে বা মাঝখানে কিছু থাকলে সেটাকে সে মানে ওভারপাস করে চলে যেতে পারে। কিন্তু টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এখানে মাইক্রোওয়েভ তরঙ্গ যেগুলো, সেগুলো কিন্তু পারে না। সেগুলো কীরকম তরঙ্গ? সেগুলো হচ্ছে একদম স্ট্রেইট তরঙ্গ, এটাকে বলে লাইন অফ সাইট, এলওএস বলে, লাইন অফ সাইট তরঙ্গ। এটার কাজ কি? এটা হচ্ছে তুমি দৃষ্টিসীমা যেভাবে যায় না স্ট্রেইট, ওই রকমভাবে তরঙ্গটা মানে মুভ করে আর কি। সো তুমি যদি কোনো একটা বিল্ডিং থাকে মাঝে, সো কি বিল্ডিং দ্বারা সেটা বাধাপ্রাপ্ত হয়। যদি কোনো পাহাড় থাকে, পাহাড়ের কারণে সে বাধাপ্রাপ্ত হয়, মাইক্রোওয়েভ তরঙ্গগুলো। কিন্তু যদি এরকম হয় যে যেটা স্যাটেলাইট থেকে, স্যাটেলাইটের মাধ্যমে জিনিসটা কী হচ্ছে, রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা বাধাপ্রাপ্ত হয় না। কারণ কী হবে, ধরো একটা বিল্ডিং এখানে আছে, এই বিল্ডিংটার উপরে একটা স্যাটেলাইট স্টেশন যেগুলো যে আছে, এই তরঙ্গটা এখানে স্ট্রেট হয়ে যাচ্ছে, তারপর আবার স্ট্রেটটা এখানে চলে আসতেছে। সুতরাং তোমার মাঝখানে বিল্ডিং থাকুক, পাহাড় থাকুক, এটাকে সে স্কিপ করতে পারতেছে। সুতরাং বাধা অতিক্রম করতে পারে কোনটা? রেডিও ওয়েভ পারে, স্যাটেলাইট পারে। সো 1 আর 3 পারে, অ্যান্সার হচ্ছে 1 আর 3। পরেরটায় আমরা যাই। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম থেকে? চতুর্থ প্রজন্ম থেকে আমাদের প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয়। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? তৃতীয় প্রজন্মের কলে ভিডিও কল দেওয়ার মতো করে, মানে দেওয়ার মতো পাওয়ারফুল ফোন চলে আসে তৃতীয় প্রজন্ম থেকে আর কি। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস, যেটা কিনা ছবি পাঠাইতে পারতাম আমরা, সেটা শুরু হয় দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়। আচ্ছা, এটা গেল আমাদের চ্যাপ্টার 2 গেল। চ্যাপ্টার 3তে আমরা চলে আসি। ডিজিটাল ডিভাইস। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপে বিবেচনা করত? শূন্যকে খ্রিস্টীয় শাসকেরা শয়তানের রূপ বিবেচনা করত। কোনটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? এটা হচ্ছে রোমান সংখ্যা। এটা কিন্তু মানে জটিল সংখ্যা, এবং আমরা যে রোমান সংখ্যা কিন্তু আমরা এখনও ব্যবহার করে থাকি। ওকে, পরবর্তীতে আসি। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোন সভ্যতায় চালু করা হয়? এটা হচ্ছে মায়ান সভ্যতায় চালু করা হয়। মায়ান সভ্যতার সংখ্যা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক। মানে আমাদের ওদের মানে কনসেপ্ট এরকম ছিল যে আমাদের শরীরে যে কটা আঙ্গুল আছে, ওরা এই কনসেপ্ট থেকে আর কি, হাতে পায়ে টোটাল আঙ্গুল 20টা, এই হিসাব থেকে ওরা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসছিল মায়ান সভ্যতা। এটা অনেক আগের। সো বাকিগুলো সবই হচ্ছে তোমার 20 ভিত্তিক না। পরবর্তীতে যাই, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? আমরা জানি মায়ান হচ্ছে তোমার কি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সুতরাং 1 আর 3 হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপরটায় যাই, FF16 এর পূর্বের সংখ্যা কোনটি? FF16 এর পূর্বের সংখ্যা মানে কি? আমাকে এই যে এককের ঘরের যে সংখ্যাটা আছে, এর থেকে 1 বাদ দিতে হবে, মানে কি এটার আগের সংখ্যা যেতে হবে, সেটা কি হবে? FE হবে। FE কোথায় আছে? FE হচ্ছে গ নাম্বারে আছে। পরেরটায় আমরা যাই, 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? এই দেখো, ডি দেখে বুঝতে পারতেছে যে এই 5 আর 15 এটা কিন্তু নর্মাল ডেসিমাল সংখ্যা না, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ হেক্সাডেসিমালে 5 এ থাকবে, আর ডি তো ডিকে আমরা ডেসিমালে কনভার্ট করি। ডিকে কনভার্ট করলে আমাদের কত আসে দেখো তো, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে কত 12, ডি হচ্ছে 13। সো ডি হচ্ছে 13 আর 15, তাহলে 15 কত আসে? ই হচ্ছে কত 14, এফ হচ্ছে 15, তারপর হচ্ছে আমাদের 10 শুরু হবে, তারপর 10, 11, 12, 13, 14, 15। তো এই 15 সংখ্যাটা আমাদের ডেসিমালে কত আসতেছে? এ যদি 10 হয়, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে 15 হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমালে আসে 21।
তার মানে এই যে ধারাটা, এই ধারাটা কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 8 বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে 5 + 8 হচ্ছে তোমার 13, আবার কি 13 + 8 হচ্ছে 21। তার মানে পরের সংখ্যাটা হবে 21 + 8 29। 29 হবে ডেসিমালে। এখন আমরা এটাকে কিতে কনভার্ট করব? হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালে 29 কনভার্ট করলে আসে 1D। সো এইটা হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা, এই ধারাটি। এরপরটায় যাই, সংখ্যা পদ্ধতিতে 2 এর ভিত্তি কত? আমরা মানে 2 ভিত্তিক সংখ্যা কত, বেসিক্যালি 2 ভিত্তিক সংখ্যা হচ্ছে বাইনারি সিস্টেম। আচ্ছা, কম্পিউটারের কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে? বাইনারি সিস্টেমে কম্পিউটার কাজ করে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? দেখো, যেখানে তোমার পজিশন ম্যাটার করে না, যেমন ভি, এই ভিটা এখানে তোমার প্রত্যেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, অক্টাল সংখ্যার বেস কত? আমরা জানি 8। তারপর আসে 10 16 পূর্বের মান কোনটি? 10 কিন্তু হেক্সাডেসিমাল, মানে 16 বেস বলতে বুঝাইছে হেক্সাডেসিমাল নাম্বার। সুতরাং 10 কিন্তু আমরা দেখে আসছি যে ABCD EF এগুলো শেষ হওয়ার পরে 10 আসে। সুতরাং কি 10 এর আগের সংখ্যা হচ্ছে এফ। তাহলে কি এটা হচ্ছে ঘ হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এই EFF এর পরের সংখ্যাটি কোনটি? EFF, এখন দেখো EFF এখানে এখানে যদি 1 বেড়ে যায় তাহলে এটা চেঞ্জ হয়, কি হয়ে যাবে? এর পরের সংখ্যা হচ্ছে 0 আসবে, এবং 10 বেসিক্যালি 10 আসবে, 10 এর 1 এখানে চলে আসবে, আবার EF এর সাথে আরও 1 হবে, তাহলে কি আবার 0, মানে আবার 10 হবে, তখন 10 শূন্য নামবে, আরও 1 হাতে রয়ে গেছে, হাতের থাকা একটা এই এর সাথে যোগ হবে, তাহলে কি হলো? F00। অ্যান্সার হচ্ছে F00। ওকে। সো 48C অনুক্রমটির পরবর্তী মান কোনটি? এইটা দেখে বুঝতেছি, এটা আসলে সি দেখে বুঝতেছি কি এই দুটো সংখ্যা অ্যাকচুয়ালি কি হেক্সাডেসিমাল। তার মানে এই সিটাকে আমরা ডেসিমালে কনভার্ট করবো, তিনটাকে কনভার্ট করবো। 4কে কনভার্ট করলে 4ই আসে, 8কে কনভার্ট করলে 8ই আসে, সিকে কনভার্ট করলে আসে হচ্ছে 12। কারণ কি এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। সো এটার ধারাটা কীরকম? 4 + 4 হচ্ছে 8, 8 + 4 হচ্ছে 12। তার মানে কি এভাবে +4 করে আগাচ্ছে, তাহলে পরেরটা কত হবে? 12 + 4 16। এখন 16 কত আসে হেক্সাডেসিমাল? মানে এফ। সো অ্যান্সার হচ্ছে এফ। আচ্ছা, এটা বস কত? আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি F16 না। আমরা যদি আবার দেখি যে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, এফ হচ্ছে 15। তার মানে কি এফ এর পরেরটা কি 10। 10 হচ্ছে কারেক্ট আনসার। 10 হচ্ছে গিয়ে তোমার ডেসিমালের 16। সো আমাদের এর পরের সংখ্যাটা ডেসিমাল আসবে 16, আর হেক্সাডেসিমাল আসবে 10। সো এখানে আসবে কত? 10। ঠিক আছে, পরেরটা যাই। 321 সংখ্যাটি হতে পারে অক্টাল হইতে পারে, কারণ অক্টালে কি নাই? অক্টালে শুধু 8 আর 9 নাই, বাকি সব কিছু কিন্তু আছে। 7-এর পর ডাইরেক্ট 10-এ চলে যায়। 8 আর 9 নাই, এখানে কিন্তু 8-9-এর কোনো ব্যাপার নাই, সুতরাং এটা অক্টাল হইতেই পারে। আর ডেসিমাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। সো ইট ইজ, মানে অ্যান্সার হচ্ছে সবগুলাই। আচ্ছা, তো এই যে সংখ্যাটা, এটা সমতুল্য অক্টাল সংখ্যা কোনটা? আচ্ছা, সংখ্যাটা আমরা দেখি। সংখ্যাটা দুইটা পার্ট আছে, দশমিকের আগে এবং পরে। সো 001110001 এটা হচ্ছে দশমিকের আগের পার্ট, আর 0100 এটা হচ্ছে দশমিকের পরের পার্ট। সো অক্টাল সংখ্যাকে যখন আমরা বাইনারি সংখ্যা যখন আমরা অক্টালে কনভার্ট করবো, তখন আমরা কী করবো? যে তিনটা করে সংখ্যা ধরবো এবং এটাকে কনভার্ট করবো। সো এখানে 3টা সংখ্যা আমরা নিলাম, এবং এখানে আবার 3টা সংখ্যা নেব, কিন্তু এখানে 3টা সংখ্যা নাই, তাহলে কী করবো? এটা 0 অ্যাড করবো ফার্স্টে। আচ্ছা, এই দশমিকের পরেও সিমিলার কাজ করবো, যে 3টা সংখ্যা নিলাম 010, কিন্তু পরবর্তী 3টা সংখ্যা নাই, কী করবো? 2টা 0 অ্যাড করবো, তাহলে 3টা সংখ্যা হইলো। এখন এর প্রত্যেকটাকে আমরা একটা ডেসিমালে তোমার বাইনারিতে কনভার্ট করবো, অক্টালে কনভার্ট করবো। এখন দেখো যে এখান থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি, এটা আসে তোমার 1। কীভাবে কনভার্ট করি? উপরে 4 2 1 এটা ইমাজিন করে নেই। সো কোন বক্সে কোনটা বসছে এটার উপর বেস করে আমরা কনভার্ট করি। সো 1-এর বক্সে আছে 1, সো 1 বসাইলাম। 4 আর 2 এর বক্সে কিছু নাই, সো ব্ল্যাঙ্ক রাখলাম। তো এখানেও সিমিলারলি যে ইমাজিন করে নিলাম যে উপরে 4 2 1 আছে, তাহলে কী হবে? 2 এখানে 2 বসবে, আর 1 এখানে 1 বসবে, মানে 2 আর 1 মিলে 3 হবে। সো 31। এই দুইটা সংখ্যা মানে যোগ করে 3 হয়েছে। আচ্ছা, পরেরটা যাই। সিমিলারলি এখানে 2 এর বক্সে আসছে একটা, তার মানে কি 2, আর দশমিকের পর হচ্ছে 2, আর এখানে কিছু নাই, সো 0। সো কি 31.20। অ্যান্সার হচ্ছে তোমার এই যে এখানে 31.20টা অপশনে আছে, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরেরটা যাই। সেটা হচ্ছে কোনটি সর্বনিম্ন? এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, এটা হচ্ছে ডেসিমাল আছে।
এবং সবগুলোকে বাইনারিতে কনভার্ট করে দেওয়া আছে। সুতরাং আমরা দুইটাকে আগে বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করার পরে দেখবো যে কোনটা সর্বনিম্ন। সো 1F16, এই 1F16কে বাইনারি কনভার্ট করা খুবই ইজি। 1কে করবো আগে 0001, আর F-এ করবো আগে F1111। এটা হচ্ছে আমাদের তোমার 1F-এর বাইনারি কনভার্সন। আচ্ছা, এরপরে আসতেছে 5810। 5810-এর কনভার্সনটা হচ্ছে তোমার সো এভাবে করে 58-এরও তুমি ডেসিমাল সংখ্যা বের করবা, মানে বাইনারি বের করবা। বের করার পরে দেখবা যে দুটো মানে কম্পেয়ার করবা যে কোনটা ছোট, তারপর সেটা হচ্ছে আমাদের কারেন্ট আনসার। পরবর্তীতে আসি E16, 11, 2, 7, 16-এর মান কত হতে পারে। তো 16 বেস তো বুঝতে পারতো, সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। সো তুমি এখানে দেখো যে E16 এটা কীরকম হবে। এক নাম্বার হচ্ছে 18, 16 দেওয়া আছে অপশন, তারপর হচ্ছে তোমার 10 দেওয়া আছে, 16 দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি হবে তোমার 36, 16 বেসে। সো এখন দেখো আমাদের 16 বেসও বের করতে হবে, 10 বেসও বের করতে হবে, এটার অ্যান্সার করতে হলে আর কি। সো ফার্স্টে দেখি যে 16 বেসের অ্যান্সার কী আসে। তাহলে 11কে আমরা 11 হচ্ছে তোমার এখানে আছে, 11 লেখা আছে, অথবা দেখা যাচ্ছে না, এটা বাইনারিতে লেখা আছে। এটাকে আমরা ফার্স্টে হেক্সাডেসিমালে কনভার্ট করি। 11 এটা হচ্ছে তোমার এটা বাইনারিতে 11 হচ্ছে আমার হেক্সাডেসিমালে 3, মানে ডেসিমালে 3, আর ডেসিমালে 3 হচ্ছে হেক্সাডেসিমালে 3। সো হেক্সাডেসিমালে 3, তার মানে কি আসতেছে E প্লাস 3 প্লাস 7, মানে কি E প্লাস 3 প্লাস 7 কত আসে A, রাইট? আমরা এটা জানি অলরেডি। সো এখন আমরা E প্লাস A কে সরাসরি যোগ না করে এটাকে আগে ডেসিমালে কনভার্ট করি। সো E কি, E হচ্ছে আমাদের 14, আর A হচ্ছে আমাদের 10। সো আসতেছে কত 24, রাইট? এখন 24কে আমরা যদি 24 হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডেসিমালে এটার যোগফল আসছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের 54 আসে না, সেটা কারেক্ট না। এটাকে আমরা যদি হেক্সাতে কনভার্ট করি, সেটা হচ্ছে আমরা দেখবো যে আচ্ছা, আমরা জানি হচ্ছে তোমার কি হেক্সাডেসিমালে 15 হচ্ছে গিয়ে কি F, রাইট? সো 16 হচ্ছে গিয়ে তোমার হেক্সাডেসিমালে 10। তো এখন আমাদের ডেসিমালে যে 24, হেক্সাডেসিমালে কত, রাইট? সো আমাদের দেখো যে 16 সাথে 8 যোগ করলে কত আসে, 24 আসে। তো সিমিলারলি তাহলে হেক্সাডেসিমালে যে 10 ছিল, এটার সাথে যদি আমরা 8 যোগ করি কত আসে, 18 আসে। সুতরাং এটা হচ্ছে 18 হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের ভ্যালু। এরপরটা আসি যে এটার একটা সংখ্যা দেওয়া আছে আমাদের বাইনারিতে, এটার দশমিক মান কত হবে। আচ্ছা, সো দশমিকে বাইনারি থেকে দশমিকে বা যে কোনো সংখ্যা থেকে দশমিকে বা মান বের করার রুলস আমরা জানি। সেটা কি, সেটা হচ্ছে তোমার আমার 10 বেস ধরবো, বেস ধরার পরে আমরা দেখবো যে দশমিকের আগেরগুলো যেহেতু এখানে আছে, সো 10 বেস 1 এর সাথে আমরা একক ঘরে যেটা আছে সেটাকে গুণ করব, ঠিক আছে, প্লাস তারপরে যাবে 10 বেস 2। তারপর আমরা কি করব, এই যে দশক ঘরে যেটা আছে বা মানে দ্বিতীয় ঘরে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করব। এমনি করে করে আমরা কি করবো, এখানে পুরো জিনিসটার দশমিকের ভ্যালু বের করবো। তাহলে এখন দেখো কত আসতেছে। সো 0 টাইমস 10 হচ্ছে তোমার 0 টাইমস 10 বেস 1, 0 আসতেছে। তারপর দেখো যে 100। আদান দিচ্ছি একটু পরে আমরা শুরু করি। ওকে, আবার শুরু করি আমরা। এটা একটু কনফিউজ হয়ে গেছিলাম। সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা সংখ্যা থেকে, মানে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, লেটস সে এটা বাইনারি দেওয়া আছে না, এটা থেকে আমরা কি করবো, ডেসিমালে বের করবো। সো যেই সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমাল আসতেছি, ওই সংখ্যা পদ্ধতির বেজে আমরা গুণ করবো। কীরকম সেটা দেখালে বুঝতে পারবা। সেটা হচ্ছে এটা হচ্ছে 2 বেস, মানে কি বাইনারি হচ্ছে মানে 2 বেস সংখ্যা, রাইট? সো এইখানে তোমার আমরা কি করবো, যখন এটাকে এই 2 বেস সংখ্যা থেকে আমরা ডেসিমাল আসবো, তখন কি করবো, যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা আমরা কি করবো, ওই সংখ্যার যে মানগুলো আছে, প্রত্যেকটা যে অক্ষরগুলো আছে সংখ্যার, হ্যাঁ, যে 0, 1, এগুলাকে আমরা ওইটার বেজের ক্রমানুসারে গুণ করবো। কীরকম, যেমন এটা যেহেতু বাইনারি, ফার্স্টে 2 টু দি পাওয়ার 0 রাখবো। 2 টু দি পাওয়ার 0 সাথে কী গুণ হবে, এই 0 গুণ হবে 0। তারপরে আসবে 2 টু দি পাওয়ার 1, মানে এটা 1 করে বাড়তেছে আমাদের উপরের ঘাতটা, পাওয়ারটা বাড়তেছে 1 করে, তারপর ওটা কি 1 এর সাথে গুণ হবে এটা। এরকম 2 টু দি পাওয়ার 2,
এটা গুণ হবে কি সাথে, এই যে এই 1 এর সাথে গুণ হবে, 3 নাম্বার 1 এর সাথে গুণ হবে, সংখ্যাটার সাথে গুণ হবে আর কি। এরপর 2 টু দি পাওয়ার 3 এর সাথে গুণ হবে কি, এই 0 গুণ হবে, রাইট। এরপর আসছে তোমার কি 2 টু দি পাওয়ার 4 এটার সাথে গুণ হচ্ছে এই 1টা গুণ হবে। এরপর আসছে 2 টু দি পাওয়ার 5 এটার সাথে গুণ হবে কি, এই 1টা গুণ হবে, রাইট। এইটা হচ্ছে আমাদের পুরা এটার যে যোগফল, এটাই হচ্ছে আমাদের কি ডেসিমাল নাম্বারটা। এখন দেখো 0 সাথে যাই গুণ করে এটা আলটিমেটলি 0 হবে, ঠিক আছে, 0। এখন 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 কত, 2। সো 0 প্লাস 2, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, এটার সাথে 1 গুণ আছে, সুতরাং হচ্ছে 4। আচ্ছা, এরপর দেখো যে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, কিন্তু এটার সাথে গুণ আছে 0, সুতরাং এটা কি হবে, 0 হবে। এরপরে দেখো আসছে তোমার 2 টু দি পাওয়ার 4 যেটা কিনা 16, এর সাথে 1 গুণ আছে, তার মানে কি হবে, 16 হবে। এরপর 2 টু দি পাওয়ার 5 এটা হচ্ছে 32। সো আমরা যেগুলোকে যোগ করি আমাদের রেজাল্ট আসে কত, আমাদের রেজাল্ট আসে তোমার 48 প্লাস 6, এটা আসে আমাদের কত আসে, 54 আসে। সুতরাং এর ডেসিমাল আসে 54। আচ্ছা, এটাকে যদি আমরা ইয়া করি, দেখো আমরা যদি অক্টালে বা হেক্সাডেসিমালে কনভার্ট করি সেটা এরকম আসে। দেখো আমরা যখন কোনো একটা বাইনারি সংখ্যা, যে 110 এটাকে যখন আমরা অক্টালে কনভার্ট করবো, আমরা কি করব, আমরা তিনটা সংখ্যা করে নিয়ে একটা গ্রুপ বানায় ফেলবো। এই বাইনারি সংখ্যাটার লাস্ট 3টা সংখ্যা দিয়ে একটা গ্রুপ করলাম, এরপরে যে সংখ্যাটা আছে এরপরের সংখ্যা থেকে 3টা সংখ্যা নিয়ে গ্রুপ করলাম, 2টা গ্রুপের মধ্যে সংখ্যাটা শেষ হয়ে গেল। সুতরাং এই গ্রুপের প্রত্যেকটা থেকে কত ভ্যালু আসে এটা দেখতে হবে আমাদেরকে। এখন দেখো যে 110 এখানে প্রত্যেকটার স্থানাঙ্ক মান কিরকম আসে, দেখো 4 2 1 এমনি করে আসে, আমরা জানি। তাহলে কি এটার মান কত আসতেছে, 4 এ একটা আছে 2 এ একটা আছে, মানে কি 4 প্লাস 2 6, মানে এখান থেকে আসতেছে 6, এই গ্রুপ থেকে 6 আসতেছে। এর পরের গ্রুপ থেকে দেখো এটা পরের গ্রুপে একই সংখ্যা দেওয়া আছে, সুতরাং কি এখান থেকে 6ই আসবে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি হলো, এখানে 4 এখানে 2 এখানে 1, তাহলে কি যোগ করলে কত আসে, 6ই আসে। তার মানে আমাদের এখানে 66 পাচ্ছি আমরা এই অক্টালে। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে ডেসিমালে হেক্সাডেসিমালে কনভার্ট করি, অনেক হিজিবিজি হয়ে গেছে, একটু ক্লিন করি। আচ্ছা, এই যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে দেখো 110 এইখানে আমরা অক্টালে কি করছিলাম, যে তিনটা সংখ্যা নিয়ে গ্রুপ করছিলাম। হেক্সাডেসিমালে আমরা চারটা সংখ্যা নিয়ে গ্রুপ করবো। তাহলে কি করবো, লাস্টের 4টা নিয়ে আমরা একটা গ্রুপ করে ফেললাম। এখন প্রথমে তো 2টা বাকি আছে, এখন কেমনে গ্রুপ করবো আমরা, আমাদের সংখ্যা লাগবে 4টা। তাহলে আমরা আগে 2টা শূন্য অ্যাড করে দেবো। আগে শূন্য অ্যাড করলে কিন্তু সংখ্যা চেঞ্জ হয় না, কিন্তু 4টা সংখ্যা হয়ে গেল, তার মানে কি আমরা 2টা গ্রুপ করতে পারতেছি। এখন প্রত্যেকটা গ্রুপ থেকে আমাদের একটা সংখ্যা আসবে। এখন দেখো আগের মতোই প্রত্যেকটার স্থানাঙ্ক মান আছে কত আছে, এবার কি, এবার হচ্ছে আগে ছিল 4 2 1, এখানে যেহেতু 4টা তার মানে কি এবার 8 4 2 1, প্রত্যেকটার মাথার উপর কি আমরা ইমাজিন করে নিব যে 8 4 2 1 আছে। এখন এগুলার হিসাব করে করে আমরা যখন দেখবো যে কি সংখ্যাটা এখানে বের হয়। সো 1 বরাবর আছে 0, আচ্ছা 2 বরাবর আছে 1, তাহলে 2 আছে এবং 4 আছে, মানে 2 আর 4 যোগ করলে কত হয় 6। এখানেও সিমিলার, এখানে দেখো 1 আছে আর 2 আছে, কি হয় 1 আর 2 যোগ করলে হয় তোমার 3। তাহলে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আমাদের 36 আসে। এখানে কি 36 আছে, না না 30 আছে, সুতরাং এটা কি, এটা ভুল, মানে 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে হচ্ছে 1 আর 2 সঠিক অ্যান্সার। পরবর্তীতে আমরা যাই, এখানে দেখো একটা বিয়োগ করা হয়েছে, এখানে বাইনারি বিয়োগ করা হয়েছে। এখন বাইনারি বিয়োগ অনেকভাবে করা যায়, আমরা ফার্স্টে কি করবো, আমরা জিনিসটাকে ডেসিমালে কনভার্ট করে বিয়োগ করি। আচ্ছা, এখন দেখো কোনো একটা বাইনারি সংখ্যাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করি, একটু দেখে আসছি আমরা কীভাবে কনভার্ট করি, যে প্রত্যেকটা মানে 2 এর স্থানাঙ্ক সংখ্যায় দেখো এরকম 2 টু দি পাওয়ার 0 থাকে, এর সাথে আমরা কী করবো, একক ঘরে যেটা আছে ওটাকে গুণ করবো। 2 টু দি পাওয়ার 0 সাথে 1 গুণ করলাম, তারপর দেখো 2 টু দি পাওয়ার 1 এর সাথে আমরা 0 গুণ করলাম, তারপর দেখো 2 টু দি পাওয়ার 2 এর সাথে আমরা কী করলাম, 1 গুণ করলাম, কারণ কি এই 1টা এখানে আছে, এই যে 0 এখানে আছে, এখানে এটা না, তারপর দেখো এই 1টা আছে এখানে আছে, সুতরাং এই পার্টটা হয়ে গেল। এখন দেখো দশমিকের পরের যেগুলো আছে ওগুলোকে আমরা কী করবো, দশমিকের পরেরগুলোকে আমরা কি করব, 2 টু দি পাওয়ার মাইনাস দিয়ে গুণ করা শুরু করবো। কিরকম, দশমিকের ঠিক পরের যেটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, ওইটার সাথে কত আছে 1 আছে, তাহলে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এরপরটা দেখো যে পরেরটা আছে তোমার কি দশমিকের 2 ঘর পরে, মানে কি 2 টু দি পাওয়ার -2, এটার সাথে গুণ হবে কত 0 গুণ হবে, 0 আছে 0 গুণ হবে। এরপরটা দেখো কি হবে, এরপরটা আছে 1 আছে, এই 1 এর সাথে কে গুণ হবে, 2 টু দি পাওয়ার -3 গুণ হবে। এরপরে দেখো এরপর আছে 0, এরপরে 0 সাথে কি গুণ হবে, 2 টু দি পাওয়ার -4 গুণ হবে, রাইট। সো এভাবে করে আমাদের পুরা সংখ্যাটা যে মানে বাইনারি ভার্সন, ওটার যে ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে দশমিকের আগের পার্টটা, এটা হচ্ছে দশমিকের পরের পার্টটা।
দশমিকের আগের পার্ট শুরু হয়েছে টু টু দি পাওয়ার 0 থেকে এবং দশমিকের পরের পার্টটা শুরু হয়েছে টু টু দি পাওয়ার -1 থেকে। যত তুমি পিছনে যাবো তত বেশি কি মাইনাসটা বাড়তে থাকবে। এখন দেখো জিনিসটা কীভাবে ক্যালকুলেট করে। এখন দশমিকের আগের পার্টটা আমরা ক্যালকুলেট করে ফেলি। সো 1 প্লাস টু টু দি পাওয়ার 0 মানে কি, টু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো 1 প্লাস 1 টাইমস 1 মানে 1 আসতেছে আমাদের। এখানে 0 টাইম যা খুশি আসুক আসতেছে 0। আচ্ছা, এবার দেখো 1 টাইমস টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে কি 4 আসতেছে। তাহলে প্রথমে দশমিকের আগে আসতেছে আমাদের কত, 5 আসতেছে, 5 আসতেছে। এরপরে দেখো এরপর দশমিকের পরে কত আসতেছে, টু টু দি পাওয়ার -1 মানে হচ্ছে তোমার 1/2। আচ্ছা, টু টু দি পাওয়ার -2 মানে হচ্ছে তোমার 1/2 টু দি পাওয়ার 2। টু টু দি পাওয়ার 1 -1 মানে হচ্ছে 1/2 টু টু দি পাওয়ার -1, আর টু টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার -2, সরি টু টু দি পাওয়ার 2। মানে মাইনাস থাকতে যেটা কি হবে, জাস্ট জিনিসটা 1/, হয়ে ওইটার পজিটিভ মানে পাওয়ারটা চলে আসবে, মানে কি 1/, টু টু দি পাওয়ার -3 মানে কি 1/2 টু দি পাওয়ার 3। এখন এইটা কেমনে হবে, তখন তুমি দেখো আমরা দশমিকের আগ থেকে আমরা কি পাইছি, 5 পাইছি, এটা আমরা মুছে ফেলি, এটা আমরা মুছে ফেলি। এখন আমরা দশমিকের পরেরটা এসে ক্যালকুলেট করবো। এটা কেমন আসতেছে, এসে কেমন আসছে দেখো যে এখান থেকে আসছে 1/2 টু দি পাওয়ার -2 মানে কি 1/2। পরেরটা দেখো 0-র সাথে গুণ আছে, মানে এটা আমরা বাদ, এটা আমরা হিসাব করবো না। 1 টাইমস টু দি পাওয়ার -3, তাহলে কত আসছে 1/, প্লাস হবে এটা 1/2 টু দি পাওয়ার -3 মানে কি 1/2 টু দি পাওয়ার 3। এরপর আসতেছে 0 দিয়ে গুণ হয়েছে, এটাকে আমরা হিসাব করবো না। এখন দেখো আমাদের কত আসছে, দেখো 1/2 মানে কি 0.5 মানে হাফ মানে 0.5, আর 1/2 মানে কি 1/8। এটার মানে হচ্ছে তোমার কি 1/8 মানে হচ্ছে তোমার 0.125। তাহলে এটার অ্যান্সার আসছে তোমার 0.625। ঠিক আছে, তার মানে আমাদের দশমিকের পরের সংখ্যাটা হলো 0.625। তাহলে আমরা যদি পুরাটাকে বাইনারিতে ডেসিমালে কনভার্ট করে ফেলি, তাহলে আসতেছে আমাদের 5.625। এটা হচ্ছে আমাদের এইটার ভ্যালু, রাইট। এখন সিমিলারলি আমরা এইটার ভ্যালু বাইর করবো ডেসিমালে, এবং বের করে আমরা দুইটাকে বিয়োগ করে আমাদের এখানে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এভাবেই, এটা একটু লেন্দি প্রসেস মনে হচ্ছে তোমাদের কাছে, আসলে এটা এভাবেই করতে হয়। আমি আসলে খুব ভেঙে ভেঙে দেখাইছে বলে টাইম লাগছে, তোমাদের আসলে বেশি টাইম লাগবে না, তোমরা খুব ফাস্ট করতে পারবা, কারণ এটা আসলে খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলাম, কয়েকবার প্র্যাকটিস করলেই করতে পারবা। অলরেডি তোমরা করে আসছো এগুলো। পরবর্তী কোশ্চেনে যাই, যে বাইনারি সংখ্যা দুইটা দেওয়া আছে, আমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুই সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। এখন যোগফল নির্ণয় অ্যাকচুয়ালি খুব সিম্পলি করা যায়। তোমাদেরকে একটা সিস্টেম দেখাই দিই। ওকে, সো দেখো বাইনারি সংখ্যা কি দেওয়া আছে, 111010, তারপরে কি 10101111, এই দুটো সংখ্যা দেওয়া আছে, দুটোকে আমরা যোগ করবো, সিম্পলি যোগ করবো। 011 যোগ করলে হয় 1, 11 যোগ করলে হয় তোমার 0, 11 যোগ করলে বেসিক্যালি 10 হয়, 10 এর 0টা বসবে এখানে, হাতে 1 থাকবে, এটা ক্যারি 1 থাকবে, আর এটা এখন 0 বসতো, ক্যারি 1 আছে। এখন 0 1 অ্যাড করবো, 1 আসবে, কিন্তু আগের ক্যারি 1 অ্যাড হলে কি হলো, 0 হলো। আবার হাতে 1 আছে, আমরা হাতে 1 এভাবে বলি, তাও এই তিনটা যোগ হলো, তারপরে এখানে আসে 1 আর 0 যোগ করলে কত আসে, 1 আসে, কিন্তু তোমার আগের হাতের 1 থাকার কারণে 0 আসছে। এবার আবার হাতে 1 আছে, এবার দেখো যে 1 আর 1 অ্যাড করবে, কত আসে, 0 আসবে, কিন্তু হাতে 1 থাকার কারণে 1 আসছে। আচ্ছা, এবার দেখো যে হাতে এখন স্টিল 1 আছে, 1 আর 0 অ্যাড করলে কত আসে, 1 আসবে, কিন্তু হাতে 1 থাকার কারণে 0 আসছে। আচ্ছা, এবার দেখো 1 আর 1 অ্যাড করলে কি আসবে, 10 আসবে, 1 0 আসবে, কিন্তু হাতে 1 আছে, তাহলে কি আসবে, 11 আসবে। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের এটা কোনটার সাথে মিলে, আমাদের এটা এটার সাথে মিলে, সো আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা যাই, যে ক্লাস 1C-তে পড়ে একটা এরকম সংখ্যার দশমিক রূপ কথা বলছে। এখন দেখো যে আমরা এরকম সংখ্যার দশমিক রূপ আগে বের করে আসছি, আমরা দেখছি যে জাস্ট তোমার কী করতে হবে, যে এই সংখ্যাগুলোকে 2 টু দি পাওয়ার 0 টাইমস 1, 2 টু দি পাওয়ার 1 টাইমস কি 0 প্লাস কি 2 টু দি পাওয়ার 2 টাইমস কি 1, হ্যাঁ, তারপর তোমার কত আসতেছে যে প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস সরি এটা কি 1, হ্যাঁ 1 টাইমস 2 টু দি পাওয়ার -1, তারপর আসছে কত 1 টাইমস 2 টু দি পাওয়ার -2। এটা হচ্ছে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি দশমিক রূপান্তর। আচ্ছা, এখন দেখো যে এখানে কোশ্চেন একটু ভুল আছে মোস্ট প্রবাবলি। এখানে তোমার আমরা করে দেখি জিনিসটা কত আসে অ্যান্সার। এখন দেখো যে এর আসতেছে তোমার 1 টাইম 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আসতেছে। আচ্ছা, 0-র সাথে যা খুশি গুণ থাকুক সমস্যা নাই। আর এটা হচ্ছে 4 আসতেছে, সো 4 প্লাস 1 থাকতেছে। এদিকে হচ্ছে তোমার এখানে আসছে তোমার কি 1/2, আর এখানে কি 1/2 টু দি পাওয়ার 2 মানে কি 4। তাহলে কত আসতেছে এখানে 4 প্লাস 1 কত আসতেছে 5,
5 প্লাস কি 0.5 প্লাস কি 0.25, তাহলে কত হচ্ছে 5.75। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 5.75 অ্যান্সারটা থাকার কথা ছিল আমাদের, টাইপিং মিস্টেক হয়েছে বা কোনো একটা কারণ আসে নাই, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরবর্তীতে যাই, এখানে সিমিলার কাহিনী। দেখো এখানে এ কে আমরা কি করবো, ডাবল একে আমরা বাইনারিতে কনভার্ট করবো। বাইনারিতে কনভার্ট করার পরে আমরা এটাকে বাইনারি এই দুইটার সাথে যোগ করব। যোগ করার পর যে সংখ্যাটা আসবে ওটাকে আমরা আবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। আচ্ছা এখন তারপর আমাদের যেটা আসে সেটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এখন দেখো এটা আমরা অলরেডি করে আসছি, সো আমি এটাকে আর লেন্দি করলাম না, আমরা পরবর্তীতে যাই। এখন দেখো যে যোগফল আমরা অলরেডি করে আসছি, যে 3টা বাইনারি সংখ্যায় আমরা অ্যাড করতে হবে, 2টাকে আমরা অ্যাড করছি অলরেডি, সো 3টাকে অ্যাড করার সিস্টেম একই, সো আমরা এটা করবো। আচ্ছা এখন দেখো যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, দেখো ক্লাসে আইসিটি শিক্ষক এই দুইটার যোগফল নির্ণয় করার পরে আরিফ এত লিখছে, এখন সে কত বেশি লিখছে। আচ্ছা এই দুইটা আগে ফার্স্টে যোগ করি, আমরা যোগ করলে কত আসে দেখি। এই যে 1011.11 1101.10, এই দুটো হচ্ছে সংখ্যা আমাদেরকে যোগ করতে বলা হয়েছে। সো যোগ করি আমরা, 1 + 0 হচ্ছে তোমার 1, 1 হচ্ছে 0, হাতে একটা 1, সো 1 হচ্ছে তোমার 0, আবার হাতের এক হচ্ছে কি 1 আসছে। আচ্ছা আবার হাতে 1 থাকছে, 1 0 কি 1 আসার কথা কিন্তু 0 আসছে, কারণ হাতে এক ছিল। আচ্ছা আবার হাতে এক আছে, 0 আর 1 মিলে কত আসছে 1 আসছে, কিন্তু আবার হাতে এক থাকার কারণে কত আসছে তোমার 0 আসছে। আচ্ছা 1 1 লেখা 10 আসবে, কিন্তু আসছে 11। আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এটা আসার কথা ছিল, কিন্তু আরিফ কত লিখছে, আরিফ লিখছে তোমার 11.11, এটা আরিফ লিখছে, সে কত বেশি লিখছে। আচ্ছা যেহেতু বলে দিচ্ছে বেশি লিখছে, সুতরাং কি ওটা বড় সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আচ্ছা এখন দেখো যে আমাদের সংখ্যাটা হচ্ছে কি এত, এখন এটা হচ্ছে এত, সে কত নাম্বার বেশি লিখলো, এক মিনিট। ওকে, সো আমরা এখন দেখলাম যে এটা হচ্ছে আমাদের নিজেদের যোগফল থেকে আসছে, আর এটা হচ্ছে আরিফ লিখছে। এখন এই দুইটা সংখ্যা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এই সংখ্যাটা যেটা বড় বলে দেওয়া হয়েছে, সুতরাং আমরা এটাকে নিচে নিয়ে আসি। আমরা যেভাবে যোগ করছি অমনি করেই বিয়োগ করবো। সো 11,001.01, এটা যদি বিয়োগ করি, এখন নর্মালি বিয়োগ করবে, এখানে আসলে খুব কমপ্লেক্সিটি কিছু নাই। 11 থেকে 1 বিয়োগ করতে পারো ডিরেক্টলি, তুমি সমস্যা নাই, কারণ এটা এভাবে আসে আর কি সংখ্যাগুলো। সো 1 0 আসবে দশমিকের পর, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। আচ্ছা এখানে 1 থেকে 1 বিয়োগ করলে কত আসে 0 আসতেছে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 আসতেছে। তারপর দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 আসতেছে, এবং 11 থেকে 11 বলতে পারো, বা 1 থেকে 1 বলতে পারো, আলটিমেটলি 0 আসবে। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 10.10, অ্যান্সার হচ্ছে 10.10। পরেরটা যাও। আচ্ছা এরপরের আমরা 41 এই সংখ্যাটা MCQ 26 আসি, -41 সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট করে রূপান্তর করো। আচ্ছা মাইনাস নেগেটিভ সংখ্যাকে আমরা বেসিক্যালি 2's কমপ্লিমেন্টে কনভার্ট করি। আগে আমরা কি করবো, ফার্স্টে আমরা 41কে আমরা লিখবো, বাইনারিতে লিখবো। ফার্স্টে কেমনে লিখবো, 41কে বাইনারিতে লিখতে আমরা কী করতে হবে, দেখো 40 বাইনারিটি কি 41, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। ফার্স্টে 2 দিয়ে ভাগ করলে কত আসে 20 আসে, হাতে থাকে 1। আবার দেখো 2 দিয়ে ভাগ করলাম কত আসে 10 আসে, হাতে থাকে 0। 2 দিয়ে ভাগ করলাম 5 আসে, হাতে থাকে 0। 2 দিয়ে ভাগ করলাম 2 আসে, হাতে থাকে 1। 2 দিয়ে ভাগ করলাম 1 আসে, ঠিক আছে, হাতে কোনো সংখ্যা থাকে না। সো এখন দেখো নিচের থেকে উপরে আমরা যাবো এবার। সো 1 1 0 0 1 1, সো 1 1 0 0 1, 1 1 0 0 1, সো কত আসে তোমার 1, একবার ডাবল চেক করে ফেলি জিনিসটা ঠিক আছে কিনা। দেখো 1 আসে, 2 এর ঘরে 0, 4 এর ঘরে 0, 8 এর ঘরে 0, তারপর তোমার কত আসে 16 এর ঘরে তোমার 1, তার মানে একটু ভুল হয়েছে আমাদের, 0 হবে একটা। 32 প্লাস 16, মিনিট। ও আচ্ছা, আমাদের একটা ছোট্ট ভুল হয়েছিল, সেটা কি আমরা এভাবে আগাচ্ছিলাম, এটা ঠিক ছিল, খালি লাস্টে আমরা 1 রেখে দিয়েছিলাম। না 1 রেখে দিব না, আমরা 1 থাকলে 1টাকে 2 দিয়ে ভাগ করবো। আচ্ছা আমরা আবার দেখাই 2, আবার দেখাই, তাহলে বুঝতে পারবা 2 মিস্টেক হয়ে গেছিলো। সো এখন দেখো যে আমরা যদি আবার শুরু করি, আমাদের কি 41 ছিল, রাইট? 41 কী করবো আমরা 2 দিয়ে ভাগ করবো, অবশ্যই 20 হয়, হাত থেকে 1। আবার 2 দিয়ে ভাগ করবো, আসলে 10, হ্যাঁ, হাত থেকে 0। আবার 2 দিয়ে ভাগ করবো, হাত থেকে অ্যান্সার হয় 5, হাত থেকে 0। আবার 2 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হয় 2, হাতে থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হয় তোমার 1, হাতে থাকে কি 0। আবার 2 দিয়ে ভাগ করবো, আমাদের ভাগ হয় না, কিন্তু হাতে থাকে কত, হাতে থাকে 1। এখন দেখো যেগুলো হাতে আছে এগুলোকে আমরা উল্টা দিক থেকে নিব, তাহলে কত আসে 1 0
তারপর কি আসে 1 0 1 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের কি 41-এর মানে বাইনারি কোড, ঠিক আছে। এখন 41-এর বাইনারি ফার্স্টে বের করলাম আমরা, বের করার পরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে করে, জাস্ট বিটগুলোকে উল্টায় দিব। কেমনে হবে, 1-এর জায়গায় লিখবো 0, 0-এর জায়গায় লিখবো 1, আবার 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, আবার 0, এটা হচ্ছে আমরা উল্টায় দিলাম। এখন তারপরে এটাকে আমরা কি করবো, এটার সাথে জাস্ট আমরা 1 এড করে দেবো। 1 এড করে দিলে কি হবে, জিনিসটা 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো 1 এড করলে কত আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার, আমরা দেখো এই যে আমরা যখন বাইনারি কোডটা বের করছি 41-এর, সেটা কয় ডিজিটের, 1 2 3 4 5 6 ডিজিটের না, আমাদেরকে এটাকে 8 ডিজিটে কনভার্ট করতে হবে। সো 8 ডিজিটে আমরা কেমনে কনভার্ট করবো, আমার তো সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, রাইট। তো সংখ্যা যাতে চেঞ্জ না হয় এই জন্য আমরা কী করবো, আগে দুইটা 0 অ্যাড করে দেবো, রাইট। সো আমরা বাইনারি করার সময় আমরা কী করবো, যে রেগুলার বাইনারি 6 ডিজিট মধ্যে আসছে, আমরা জাস্ট আগে দুটো 0 অ্যাড করে দিচ্ছি, তাহলে কি 8 ডিজিট কনফার্ম হয়ে গেছে। 8 ডিজিট হওয়ার পরে এইবার আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, সেটাকে উল্টায় দাও, উল্টায় দিলাম, তাহলে কি হলো, এই 0 দুটো কিন্তু উল্টায় যাবে, তাহলে কি আসবে, দুইটা 1 আসবে ফার্স্টে। আচ্ছা, তারপর আমরা জিনিসটাকে +1 করবো, তারপর জিনিসটাকে 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে কি দেখো 1 1 0 মানে 1 0 সাথে 1 যোগ করলে কি হয়, তোমার 1 হয়। সো এটা 1 1 0 ছিল, 1 1 1 হয়ে গেছে। আর বাকিগুলো তো অ্যাজ ইট ইজ আছে, কারণ কোনো সংখ্যা ক্যারি ছিল না বা চেঞ্জ হয় নাই। সো আমাদের সংখ্যাটা কি আসছে, 1 1 1 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমাদের কি -41-এর 2's কমপ্লিমেন্ট। -41-কে আমরা 2's কমপ্লিমেন্টে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা যখন এটা করি তখন কী করতে হয়, আমাদেরকে একের পরিপূরক করতে হয়। একের পরিপূরক মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ আমাদের করতে হয়। এক যোগ করতে হয়, হ্যাঁ করতে হয় আমাদেরকে, সরি। এখন দেখো তো এই দুটো আমাদের করতে হয়, 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেখানে 1 আর 2 অপশন নাই, সো আমরা লেটস সে বানিয়ে নিলাম 1 আর 2, ওকে। এখন দেখো আমাদের 31 0 সংখ্যাটি 2's কমপ্লিমেন্ট কত, 31 10। 31 10 হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, হ্যাঁ রাইট। এটাকে আমরা অলরেডি করে আসছি, আমরা একটু আগে 41টা করে আসছি। সিমিলার ওয়েতে আমরা 31-এর 2's কমপ্লিমেন্ট করতে পারবো। আমরা এটা করে দেখালাম না, আগে যেভাবে করবো সেম প্রসেস, ওকে। পরবর্তীতে আমরা যাই, কোন সংখ্যা নির্ণয়ে পরিপূরক ব্যবহার করা যায়। আমরা বিয়োগ নির্ণয়ে পরিপূরক ব্যবহার করা যায়, কারণ কি, এখানে আমাদের নেগেটিভ সংখ্যাটা মানে কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বাদ দিতে হইলে যেই সংখ্যাটা আমরা বাদ দিব ওইটাকে কি হয় 2's করে আমরা নেগেটিভ করবো, তারপরে আমরা কি করবো, জিনিসটাকে বিয়োগ করতে পারবো বেসিক্যালি। সো এই জন্য ওই সব ক্ষেত্রে আমাদের পরিপূরক ব্যবহার করা হয় বিয়োগের ক্ষেত্রে, রাইট। এরপরে যাই, মানে হয় দশমিক সংখ্যা 12-এর 2's কমপ্লিমেন্ট কত, মানে দশমিক সংখ্যা বলতে ডেসিমাল নাম্বার বোঝানো হয়েছে। 12 10 বেসিক্যালি 12 10-এর 2's কমপ্লিমেন্ট কত, আমরা সিমিলার একই ওয়েতে করতে পারবো। সো এটা আমি করে দেখালাম না। 5-এর 2-এর পরিপূরক কত, একই টাইপের অ্যান্সার। 4 বিট লিপির কোড কোনটি, 4 বিট মানে 4 বিট, 4 বিট কোড কোনটি। এখন দেখো যে ASCII কোড হচ্ছে বেসিক্যালি কি, বেসিক্যালি 7 বিটের হয়, কিন্তু আমাদের বইয়ে ASCII 8 যখন লেখা থাকবে, ASCII 8 বলতে 8 বিট বোঝাবো। সো ASCII 8 হচ্ছে তোমার কি 8 বিট কোড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার না। কিন্তু BCD কোড, বাইনারি কোডের ডেসিমাল, এটা হচ্ছে আমাদের 4 বিটের কোড, এটা আমরা মনে রাখবো। বাইনারি কোড বা BCD কোড, বাইনারি কোডের ডেসিমাল, এটা হচ্ছে আমাদের 4 বিট কোড, রাইট। আর ইউনিকোড অ্যাকচুয়ালি তোমার 8 বিটের হয়, 16 বিটের হয়, 32 বিটের হয়। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সারের মধ্যে পড়ে না। সো অফকোর্স আমাদের অ্যান্সার হচ্ছে কি BCD কোড। পরেরটায় আমরা চাই, সো ASCII 8, এখানে দেখো ASCII 8 বলে দিচ্ছে, হ্যাঁ। ASCII 8 কোডের মধ্যে সর্বোচ্চ কত অক্ষর প্রকাশ করা যায়। ASCII 8 যখন বলে দিবে, তার মানে কি ASCII 8 বলে দিলে মানে কি 2 টু দি পাওয়ার 8 সংখ্যাকে আমরা সংখ্যা প্রকাশ করতে পারবো। 2 টু দি পাওয়ার 8 কত, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে তোমার 256। আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, সো 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে কি 256। সো অ্যান্সার হচ্ছে কি 256। এরপরে আসি, বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত, এখানে বাংলা একটু ভুল আছে, সেটা হচ্ছে আমার ইউনিকোড ভুক্ত বাংলা বর্ণমালা। আচ্ছা, এরপরে আসি নিচে কোনটি 16 বিটের কোড। আমরা একটু দেখে আসছি যে BCD হচ্ছে মাত্র 4 বিটের কোড। ASCII কোড কত, ASCII যেটা বেসিকটা হচ্ছে 7 বিটের, কিন্তু ASCII 8 লেখা থাকলে এটা হচ্ছে 8 বিটের, রাইট। আচ্ছা, UBCD ICO না, ইউনিকোড, আমরা এটাকে পড়ে আসছি। ইউনিকোড কিন্তু তোমার 8 হতে পারে, 16 হতে পারে, 32 হতে পারে, কিন্তু আমরা মোস্ট কমনলি 16 বিটেরটা ইউজ করে থাকি। সুতরাং অ্যান্সার হচ্ছে তোমার ইউনিকোড। UTF-16, বেসিক্যালি UTF-16 এনকোডিং বলে এটাকে, এটা জেনে রাখা ভালো ভিডিও এক্সট্রা। আচ্ছা, তারপর আসি আমরা বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়, সেম অ্যান্সার তোমার ইউনিকোড। আচ্ছা, তারপর দেখো ওয়াই, এরকম কোশ্চেন হচ্ছে ওয়াই ABC প্লাস সি প্লাস বিসি, এইটাকে সরল করলে কি আসবে। এখন দেখো যে আমরা কি করবো, ফার্স্টে আমরা এই বিসিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হলো আমরা বিসি কমন নিতে পারবো। তখন বিসি কমন লিখে হবে ABC থেকে A আসবে, আর ABC থেকে 1 আসবে, আর পরে সিটা রয়ে গেল। এখন দেখো আমরা জানি কি A+1 কি
যে কোনো সংখ্যা বা যে কোনো ভেরিয়েবল প্লাস 1 হচ্ছে তোমার 1ই হয়। সো এখন দেখো যে বিসি টাইমস 1, তাহলে কি বিসি আসতেছে আর পাশে প্লাস সিটা রয়ে যাচ্ছে প্লাস সি। এখন আমরা সি কমন নিতে পারি, কি হলো বি প্লাস 1, আবার সেই সিমিলার ফর্মুলা, যে কোনো ভ্যারিয়েবল প্লাস 1 মানে তোমার 1, তাহলে কি অ্যান্সার হচ্ছে সি, তাহলে এই অ্যান্সার হচ্ছে তোমার সি গেল। আচ্ছা, নিচে কোনটি সত্য নয় উপপাদ্য? এখন দেখো যে এটা হচ্ছে প্রাইম বলতে বার বুঝাইছে বেসিক্যালি, এক্স টাইমস এক্স বার, এক্স টাইম এক্স বার কি 0? আচ্ছা, এক্স যদি 1 হয় তাহলে এক্স বার কত হবে 0, আর এক্স যদি 0 তাহলে এক্স বার কত হবে 1। এটা তো কমন সেন্স যে 1 টাইমস 0 বা 0 টাইমস 1 যেটাই হোক এটা 0 হবে, এটা কারেক্ট হয়েছে। আচ্ছা, এক্স টাইমস এক্স ইকুয়াল টু এক্স, 1 টাইমস 1 ইকুয়াল টু 1 হয়, 0 টাইমস 0 ইকুয়াল টু 0 হয়, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন এক্স টাইমস এক্স ইকুয়াল টু এক্স, এটা একটা সরি এটা একটা ফর্মুলা। এখন দেখো যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এটা কোনো মানে এটা কোনো প্রুভেন না, কারণ এক্স এর মান যদি ধরো 0 হয় আর ওয়াই এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, জিনিসটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু ওয়াই হয়ে যাচ্ছে, সুতরাং এটা কখনোই কোনো স্টেবল ফর্মুলা না, সুতরাং কি 1 আর 2 কারেক্ট অ্যান্সার। কিন্তু কোনটি সত্য নয় বলছে, আমরা কি 3 সত্য নয়। আচ্ছা, পরেরটা আমরা যাই, বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় কোনটি করতে হয়? বুলিয়ান অ্যালজেব্রা যখন সরলীকরণ করি আমরা কিন্তু অলওয়েজ দেখো যে নেগেটিভ যে বার থাকলে এই বারটাকে ব্রেক করার ট্রাই করি, সুতরাং আমরা কি ফার্স্টে পুরোটা করবো, আমরা পুরোটা অলওয়েজ করব। আচ্ছা, বুলিয়ান যোগের সময় কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয় কোনটি? যোগের জন্য আমরা অলওয়েজ অর ব্যবহার করি। আচ্ছা, তারপরে গেল নিচের কোনটি উপপাদ্য নয়? আবার সেম টাইপের কোশ্চেন এসে বসছে, দেখো যে এক্স প্লাস এক্স ইকুয়াল এক্স আমরা জানি এটা ট্রু, এটা হবে, এক্স টাইমস এক্স এটাও হবে। এরপর আসতেছে আমাদের এক্স টাইমস এক্স বার, এক্স আই বলছে, যেটা কোনো সেন্স মেক করতেছে না, সো এটা হচ্ছে তোমার 3 নম্বর অপশন। এরপরটা আসি আমরা, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? ইনভার্ট মানে জিনিসটাকে উল্টায় দেয়, ঘুরায় দেয়, মানে কি নর গেট, এটা নট গেট, এটা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে। আচ্ছা, একাধিক ইনপুটকে একটি আউটপুটে রূপান্তর করে কোন গেট? এখানে একটু ভুল আছে কোশ্চেনটা অ্যাকচুয়ালি, এখানে তোমার যেটা হবে যে অ্যান্ড অর ন্যান এই তিনটায় কিন্তু একাধিক ইনপুট নেয়, একাধিক ইনপুট নিয়ে কিন্তু ওরা একটা আউটপুট দেয়, সবগুলো কিন্তু একাধিক ইনপুট নিয়ে একটা আউটপুট দেয়, শুধুমাত্র নট গেট সে কিন্তু একটা ইনপুট নিয়ে একটা আউটপুট দেয়। সুতরাং খেয়াল করছো, এই নট গেট বাদে সবগুলো কিন্তু একাধিক ইনপুট নিচ্ছে, কিন্তু নট গেট মাত্র একটা ইনপুট নিচ্ছে। সুতরাং যদি একাধিক না হয়ে যদি বলতা যে একটি ইনপুটকে আউটপুটে রূপান্তর করে, একটি ইনপুটকে একটি আউটপুটে রূপান্তর করে কোন গেট? সেটা হচ্ছে নট গেট। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। পরেরটা যাই, ন্যান গেটকে পরিবর্তন করে নট গেটে তৈরি করলে সেটা হয় কি? সেটা হয় তোমার ইউনিভার্সাল। যদিও কোশ্চেনটা ভুল হয়েছে, কোশ্চেন আসে এরকম না, তোমার ইউনিভার্সাল গেট, ন্যান গেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সাল গেট, এবং ন্যান গেট থেকে তুমি নট গেটে বা যে কোনো ধরনের প্রাইমারি গেটে, মৌলিক গেটে তুমি কনভার্ট করতে পারবা, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছিল কোশ্চেনে। এরপরটায় যাই আমরা, মৌলিক লজিক গেট কোনটা? আমরা জানি 3টা, অ্যান্ড অর নট। আচ্ছা, তারপরে আসি আমরা নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট তৈরি করা সম্ভব? ন্যান গেট দিয়ে তৈরি করা সম্ভব, নর গেট দিয়ে তৈরি করা সম্ভব। আচ্ছা, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? আচ্ছা, আমরা জানি যে 2 টু দি পাওয়ার সামথিং, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আমরা ডিকোডারে আউটপুট পাই তোমার n, তোমার সেটা আউটপুট পাই আর কি। সো এখন দেখো যে সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যদি আমরা n সংখ্যক ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাবো 2 টু দি পাওয়ার n সংখ্যক। সো এখন ডিকোডারের আউটপুট 64 পাইতে হলে এই 64 2 টু দি পাওয়ার n আমাদের কনভার্ট করতে হবে। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, তার মানে কি আমাদের 6টা ইনপুট দিতে হবে। পরে আসে আমরা ABCD ইনপুট বুঝাইছে, ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো, যেহেতু 4টা ইনপুট বলা হয়েছে তার মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে কি 16। আচ্ছা, পরবর্তীতে আমরা আসছি 5টি ইনপুট বিশিষ্ট খেলে কি হবে? 2 টু দি পাওয়ার 5, তাহলে কত আসে? 32। আচ্ছা, কোনো বর্তনীতে সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার সংখ্যক আউটপুট থাকে, এটা একটু ভুল আসছে, এখানে n সংখ্যক ইনপুট হবে, n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। আমরা তখন এটাই পড়তেছি, সবগুলো একই কোশ্চেন আমাদের। দেখো সেগুলো হচ্ছে তোমার কি ডিকোডার, সুতরাং এটা হচ্ছে তোমার ডিকোডার। এরপর একটা যাই, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে দেখলে আমরা বলবো কি জিনিসটা অ্যাডার। ওকে,
আচ্ছা, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হচ্ছে রেজিস্টার মেমোরি। আচ্ছা, যদি তোমার কোশ্চেন এরকম থাকে যে তোমরা ভার্চুয়াল মেমোরি হবে না কখনোই, র্যাম না, র্যাম ওয়ান কাইন্ড অফ মেমোরি যেটা যথেষ্ট গতিসম্পন্ন। আচ্ছা, তোমার একটা গতির হায়ারার্কি দেখাই দিই আমরা। সব থেকে বেশি গতিসম্পন্ন হচ্ছে রেজিস্টার। রেজিস্টার সবচেয়ে বেশি কম সংখ্যক মেমোরি থাকে কিন্তু সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে রেজিস্টার। এরপর হচ্ছে L1 ক্যাশ, ক্যাশ লেভেল 1 বা L1 ক্যাশ সেম জিনিসই বোঝায়। তো L1 ক্যাশ বা ক্যাশ লেভেল 1, তারপর L2 ক্যাশ, তারপর L3 ক্যাশ বা ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, ক্যাশ লেভেল 3। এরপর আসতেছে আমাদের র্যাম, এরপর আসতেছে আমাদের রম। এটা হচ্ছে আমাদের গতির হায়ারার্কি, মানে কি রেজিস্টার সবচেয়ে বেশি গতিসম্পন্ন, তারপর L1 ক্যাশ, তারপর L2, তারপর L3, তারপর র্যাম, তারপর রম। তো আমাদের কোশ্চেনের যদি এরকম অপশনগুলো দেওয়া থাকে যে রেজিস্টার না দেওয়া থাকলেও কিন্তু কি ক্যাশ লেভেল 1 দেওয়া থাকলো, তখন আমাদের অ্যান্সার কিন্তু ক্যাশ লেভেল 1 হবে। যেহেতু রেজিস্টার আছে সেজন্য কি রেজিস্টার থাকবে, এবং কোশ্চেন আমাদের অলওয়েজ রেজিস্টারই থাকবে। সুতরাং গতি বেশি, মেমোরি অলওয়েজ রেজিস্টার। ওকে, নিচের কোনটি ইনপুট বিট এবং ক্যারি বিট দিয়ে কাজ করে? আমরা জানি এটা ফুল অ্যাডারে কাজ করে। আচ্ছা, সো এখন দেখো সংখ্যাটি রেজিস্টারে সঞ্চিত করতে হলে কতটি বিটের প্রয়োজন। এখন দেখো আমাদের যে সংখ্যাটা খেয়াল করে, এটা তোমার কি এটা নেগেটিভ সংখ্যা না? এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, আচ্ছা বাইনারি আমরা কনভার্ট না করে আমরা বুঝতে পারবো। কীরকম বুঝতে পারবো? ধরো যদি এরকম হয় যে একটা রেজিস্টারে যদি এরকম হয় যে 8 বিটের রেজিস্টার, তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার 8 সংখ্যক সে সংখ্যা হোল্ড করতে পারবে, রাইট? এখন 2 টু দি পাওয়ার 8 পরিমাণ বিট দিয়ে তুমি কি পরিমাণ সংখ্যা প্রকাশ করতে পারবা? 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 664 256, মানে কি 256 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 256 পর্যন্ত সমস্ত সংখ্যা তুমি 2 টু দি পাওয়ার 8 বিটে মানে 8 বিটের রেজিস্টার দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। কিন্তু যদি এরকম হতো যে জিনিসটা নেগেটিভ 256, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইনের জন্য আরেকটা বেশি তোমার বিট লাগতো, তাহলে কি তো 9 বিটের রেজিস্টার হওয়া লাগতো তখন সেটা। এখন যেহেতু আমাদের 293 বসে, 293 কিন্তু আমাদের প্রকাশ করতেই মিনিমাম তোমার 2 টু দি পাওয়ার 9, মানে কি এই রেঞ্জের ভিতরে যেতে হবে, কারণ 2 টু দি পাওয়ার 8 রেঞ্জের ভিতরে সে পড়তেছে না, সে 293, সে 256 রেঞ্জের বাইরে, প্লাস তার সাথে একটা নেগেটিভ সাইনও আছে। তার মানে কি 2 টু দি পাওয়ার 9 তো তার শুধুমাত্র 293 প্রকাশ করতেই লাগবে। এখন যদি একটা নেগেটিভ সাইনও তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তার নেগেটিভ সাইন কিন্তু আরেকটা এক্সট্রা বিট লাগতেছে। তার মানে কি, তার মানে কমপক্ষে তার 10টা বিটের রেজিস্টার লাগতেছে। এখানে যদি 10টা বিট অপশনে নাই, তো 10টা বিট হবে। এরকম ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 10টা। তুমি আগে বুঝে নিবা যে তোমার এই সংখ্যাটা প্রকাশ করতে কত বিট লাগবে, এবং আগে কোনো নেগেটিভ সাইন আছে কিনা, থাকলে আরও একটা বিট এক্সট্রা লাগতেছে। তখন এটা হচ্ছে অ্যান্সার আমাদের। পরেরটা যাই, রেজিস্টার বিটের সংখ্যা কম, তাহলে মেমোরি কি হবে? মেমোরি তাহলে আমার কম হবে। আচ্ছা, পরেরটা যাই, নিচের কোনটি রেজিস্টারটাকে আমরা ওটাই দেখে আসছি যে বেসিক্যালি রেজিস্টার বিট সংখ্যা কম হলে এই যে বিট সংখ্যাতে মেমোরি সংখ্যা করা যায়। তো এটাই এখানে বোঝাইছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর আসি নিচের কোনটি রেজিস্টারের কাজ। রেজিস্টারের কাজ হয় ডেটা সঞ্চয় করা, ডেটা পাঠানো, দুইটাই রেজিস্টারের কাজ বেসিক্যালি। 1 আর 2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ডেটা শিফট করা, ডেটা পাঠানো বলতে কি ডেটা শিফট করা হচ্ছে রেজিস্টারের অ্যান্সার। সো তোমাদের কোশ্চেনে ডেটা শিফট থাকলে তুমি এটা কারেক্ট অ্যান্সার দিবা। বুঝতে পারছো? ডেটা সঞ্চয় করা তো অবশ্যই, ডেটা মুছে ফেলা রেজিস্টারের কোনো কাজ না। আচ্ছা, তারপর আসি আমরা নিচের কোনটি মৌলিক গেট। মৌলিক গেট কিন্তু এখানে একটাও কিন্তু মৌলিক গেট না। আমরা জানি কি অ্যান্ড, অর, নট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। সো এখানে একটাও মৌলিক গেট নাই। ওকে, পরবর্তী আসি 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? ওকে, সো 0 থেকে 31 গণনা করার জন্য তোমার কয়টা সংখ্যা? 0 থেকে 31-এর মধ্যে 32টা সংখ্যা। 32টা সংখ্যা মানে কি 2 টু দি পাওয়ার 5 পরিমাণ সংখ্যা, রাইট? 2 টু দি পাওয়ার 5 পরিমাণ সংখ্যা কাউন্ট করার জন্য আমার 5টা ফ্লিপ ফ্লপের প্রয়োজন হবে। সো তোমার অ্যান্সার হচ্ছে 5। আচ্ছা, সো গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হচ্ছে আমরা অলরেডি জানি রেজিস্টার মেমোরি। আচ্ছা, তারপরে আসি রেজিস্টার ব্যবহার করা হয় কি করতে? 01 স্টোর করতে। হ্যাঁ, রেজিস্টার স্টোর করতে পারে, রেজিস্টার যোগ করতে পারে, যোগ করতে পারে না, ডাটা শিফট করতে পারে, ডাটা শিফট করতে পারে। ঠিক আছে, এই দুটো হচ্ছে কারেক্ট অ্যান্সার। অধ্যায় 4-এ আমরা চলে আসছি। অধ্যায় 4-এ দেখো HTML ফাইলের এক্সটেনশন কত? HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, .htm, দুইটাই কারেক্ট। .ht এটা কারেক্ট না। এরপরটা আমরা আসি ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ হচ্ছে বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগ। এটা হচ্ছে ফাঁকা ট্যাগ, এটা কোনো তথ্য হোল্ড করে না।
এটা শুধুমাত্র এরকমই থাকে, এই জন্য এটাকে ফাঁকা ট্যাগ বলে। আচ্ছা, HTML এর উদ্ভাবককে, HTML এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। স্টিভ জবস হচ্ছে অ্যাপলের ফাউন্ডার, মার্ক জাকারবার্গ ফেসবুকের ফাউন্ডার, বিল গেটস মাইক্রোসফটের ফাউন্ডার। ওকে, টিম বার্নার্স-লি হচ্ছে তোমার HTML এর উদ্ভাবক। আচ্ছা, নিম্নের কোনটি HTML পেজ তৈরির ফাইল এক্সটেনশনটাকে দেখে আসছি আমরা? HTML, HTM, TXT কিন্তু কোনো HTML ফাইলের এক্সটেনশন না, এটা টেক্সট ফাইলের এক্সটেনশন। তারপরে যাই নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট কোনটা? আমরা জানি যে জিনিসটা এরকম থাকে যে আমরা যদি কোনো একটা লিঙ্কের মধ্যে তোমার টার্গেট ইকুয়াল টু দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম কোটেশন দিয়ে ব্ল্যাঙ্ক লিখে দেই, তার মানে কি ওই লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্কটা নতুন পেজে অন হবে। এটাই হচ্ছে আমাদের কোডটা। এখন দেখো এখানে অ্যাট্রিবিউট কোনটা, ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট, ভ্যালু হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক। সো এখানে টার্গেট হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, ব্ল্যাঙ্ক কিন্তু অ্যাট্রিবিউট না, এটা ভ্যালু। তারপর আসি HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সো HTML ট্যাগের ভিতরে থাকে আমাদের সম্পূর্ণ কন্টেন্টটা। আচ্ছা, এখন দেখো যে নিচের কোনটি HTML সিনট্যাক্স? এখানে সবগুলো অ্যাকচুয়ালি কারেক্ট HTML সিনট্যাক্স। এখানে এটা আসলে প্রত্যেকটাই কারেক্ট হবে, যদি কোশ্চেনে এরকম থাকতে নাও পারে। কোশ্চেন এরকম থাকবে না, কোশ্চেন তোমার একটাই কারেক্ট আনসার থাকবে। বাট এখানে কেন সবগুলো কারেক্ট? কারণ দেখো প্রত্যেকটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ পারফেক্টলি দেওয়া হয়েছে, এবং যেসব ট্যাগগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকেরই ওপেনিং ক্লোজিং ট্যাগ এক্সিস্ট করে। যদি এরকম হতো যে তোমার কেউ বিআর ট্যাগ ওপেন করছে এবং বিআর ট্যাগ ক্লোজ করছে, মাঝখানে কিছু একটা হিজিবিজি লিখে দিছে, এটা কি তোমার কারেক্ট অ্যান্সার হইতো না। কারণ কি বিআর ট্যাগের কিন্তু এটা ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ মানে কি? ওর কোনো ক্লোজিং ট্যাগ নাই, ওর কোনো মাঝখানে কিছু বসে না, ও অ্যাজ ইট ইজ বসে, ও যেরকম ওরকমভাবেই বসে। বুঝতে পারছো? এটা হচ্ছে ফাঁকা ট্যাগের বৈশিষ্ট্য। আচ্ছা, HTML এর বড় হেডিং ট্যাগ মানে সব থেকে বড় হেডিং ট্যাগ কোনটি? H1। আমরা যত H এর পর সংখ্যাটা যত বাড়াইতে থাকবো তত বেশি হেডিং এর পরিমাণ ছোট হইতে থাকবে। সুতরাং কি H6 সব থেকে ছোট? এটা তো হবেই না, H কোনো হেডিং ট্যাগই না। সো অ্যান্সার হচ্ছে তোমার H1। এরপরে আমরা আসি নিচের কোনটি ইটালিক ট্যাগ? সো আই হচ্ছে অফকোর্স ইটালিক ট্যাগ, এবং EM এটা হচ্ছে ইটালিক ট্যাগ। স্ট্রং ইটালিক ট্যাগ না, এটা হচ্ছে তোমার বোল্ড ট্যাগের মতোই অনেকটা বোল্ড করে দেয়, যদিও এটার আরও কোনো কিছু কাজ আছে, বাট ভিজুয়াল অ্যাপিয়ারেন্স শুধুমাত্র বোল্ডই করে দেয়। সো আই এবং EM হচ্ছে তোমার কি কারেক্ট অ্যান্সার। এরপর আসি নিচের প্যারা থেকে কোন লাইন আউটপুট হবে? দেখো আউটপুটে কোনটা আসবে? আমরা কিন্তু এই পি অ্যালাইন সেট এগুলো আউটপুটে দেখবো না, আমরা শুধু বাংলাদেশ লেখাটাকে আউটপুটে দেখবো। সেই বাংলাদেশ লেখাটা হচ্ছে আমাদের আউটপুটে আসবে। আচ্ছা, তারপর নিচের এলিমেন্টের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, বুঝতে পারছো? অ্যাট্রিবিউটের নেম, আর এটা হচ্ছে কোন কি অ্যাট্রিবিউটের ভ্যালু। সো অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এখানে সেন্টার হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউটের ভ্যালু। একটাকে আমরা দেখে আসছিলাম টার্গেট ব্ল্যাঙ্কের সাথে। আচ্ছা, কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ আবশ্যক? ফ্রেম সেট দিয়ে আমরা কি করতে পারি? একটা ওয়েব পেজকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারি, প্রত্যেকটা ফ্রেমে ভাগ করে ফেলতে পারি। পরেরটায় আমরা যাই, কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট টেক্সটকে ফরম্যাট করতে ব্যবহার করা হয়? কীরকম? ধরো যে বিআর ট্যাগ দিয়ে আমরা বোল্ড করি, ওয়েল ট্যাগ দিয়ে আমরা ফরম্যাট করি না, এটা দিয়ে আমরা লিস্ট বানাই, অর্ডার্ড লিস্ট বানাই। এবং বিআর ট্যাগ কি? ফাঁকা ট্যাগ, এটা কী করে? লাইন ব্রেক করে, বুঝতে পারছো? এ ট্যাগ কি? এ ট্যাগ হচ্ছে তোমার হাইপার লিঙ্ক ট্যাগ, মানে কোনো একটা লিঙ্ক তৈরি করতে সাহায্য করে। সুতরাং টেক্সট ফরম্যাটিং মানে কি? টেক্সটের নিচে আন্ডারলাইন করা বা টেক্সটটাকে বোল্ড করা, এগুলো হচ্ছে তোমার টেক্সট ফরম্যাটিং। সো এটা কি বি ট্যাগ করে থাকে, এটার মধ্যে শুধুমাত্র বি ট্যাগটা আছে। আরও কিছু টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট আছে, সেগুলো কীরকম? ধরো যে ইউ একটা টেক্সট ফরম্যাটিং আন্ডারলাইন করে, আই একটা টেক্সট ফরম্যাটিং, ইএম একটা টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, বুঝতে পারছো? এরকম বি একটা, স্ট্রং একটা, এরকম অনেকগুলোই আছে। এরপর আসি আমরা কোনটি ফরম্যাটিং ট্যাগ? সেম কাহিনী, এই যে বিগ ট্যাগ এটা কী করে? ফন্টের সাইজ বড় করে দেয়, এটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। H1 কিন্তু হেডার ট্যাগ, ওএল কি? সেই লিস্ট ট্যাগ, আর এ কি? হাইপার লিঙ্ক ট্যাগ। শুধুমাত্র বিগ ট্যাগ হচ্ছে তোমার একটি ফরম্যাটিং ট্যাগ। ওকে, তারপরে আসে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড কোনটি? এই যে রেডের সমতুল্য হেক্সাডেসিমাল কোড আমরা অলরেডি জানি যে আমাদের হেক্সাডেসিমাল কোডগুলো কীভাবে লেখা হয়? RGB এভাবে লেখা হয়। প্রত্যেকটা মনে করো আর এর আন্ডারে থাকে দুইটা সংখ্যা, জি এর আন্ডারে থাকে দুইটা সংখ্যা, বি এর আন্ডারে থাকে দুইটা সংখ্যা, মানে এই দুইটা সংখ্যা দিয়ে তোমার ব্লু প্রকাশ করা হয়, এই দুইটা সংখ্যা দিয়ে কী পরিমাণ গ্রিন আছে প্রকাশ করা হয়, এরকম সিমিলারলি আর অন্য করে প্রকাশ করা হয়। সো 6 কোডের একটা কালার কোড থাকে। এখন দেখো বোঝে কি রেড মানে কি? একটা কালার যেটা আমাদের শুধুমাত্র রেডই আছে, আর কোনো কালার নাই। তাহলে কি রেড যদি হেক্সাডেসিমাল প্রকাশ করতে হবে, তাহলে কি একদম সর্বোচ্চ দিয়ে দেবো আমরা রেড, মানে রেড পুরোটাই আছে। তার মানে কি সর্বোচ্চ দিলে কি আসে? দুইটা সংখ্যার মধ্যে FF, মানে একদম সর্বোচ্চ। হেক্সাডেসিমাল সর্বোচ্চ দিলাম FF, কিন্তু গ্রিন কি? নাই, 0 আর কি ব্লু আছে না? ব্লুও নাই, 0 তার মানে কি রেডের তাহলে কি দাঁড়াচ্ছে কোডটা? রেডের জন্য দুইটা F
আর বাকি সবার জন্য 0। তাহলে কোডটা কি দাঁড়াচ্ছে এফ 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 তারপর 4টা 0। এটা হচ্ছে আমাদের আগে একটা হ্যাশট্যাগ সাইন দিয়ে দিবা, তাহলে কি হয় তোমার অ্যান্সার হচ্ছে এফ এফ তারপর 4টা 0 8 GB। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদিও যদিও আমাদের কোনো স্পেস হবে না, যেখানে এখানে একটা স্পেস দেওয়া আছে, কোনো স্পেস হবে না। সো স্পেসের হিসাবে চিন্তা করলে আবার এইটা কারেক্ট ফরম্যাটে আছে, যদিও এটা কিন্তু তোমার ব্লু কালার। কারণ কি, কারণ ব্লু এর মধ্যে ফুল দেওয়া আছে আর রেড আর গ্রিনে কিন্তু তোমার কি ফাঁকা। এটা যদিও ব্লু কালার কিন্তু এটা কোনো স্পেস নাই, সুতরাং এটা কি স্পেস থাকবে না, আর বাকি সব কিছু এখানে ঠিক আছে। আচ্ছা, এরপরটা আমরা যাই কোন ট্যাগ দিয়ে হাইপারলিঙ্ক তৈরি হয়। আমরা জানি এ ট্যাগ দিয়ে হাইপারলিঙ্ক তৈরি হয়। তারপর আসি লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় তোমার কি ইউএল আনঅর্ডার লিস্ট তৈরিতে ব্যবহার করা হয়। আর টিআর কি টেবিল রো, টিডি কি টেবিল ডাটা। সো এগুলো হচ্ছে তোমার টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, সো তালিকা তৈরির জন্য ব্যবহৃত লিস্ট হচ্ছে তোমার ওএল অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট আইটেম। প্রত্যেকটাই কিন্তু তালিকা তৈরির জন্য কি অত্যাবশ্যক ট্যাগ। লিস্টের আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্টের আইটেম যুক্ত করার ট্যাগ হচ্ছে এলআই, মানে হচ্ছে লিস্ট আইটেম। কোন ট্যাগের মাধ্যমে লিস্ট তৈরি করা হয়? ইউএল আনঅর্ডার, ওএল হচ্ছে অর্ডার, এই দুইটা হচ্ছে তোমার লিস্ট তৈরি করা হয়। হ্যাঁ, এবং এলআই মানে বেসিক্যালি উপরের সবগুলো দিয়ে কি আমাদের লিস্ট তৈরি করা হয়। আচ্ছা, নিচে কোনটি হাইপার লিঙ্কের জন্য প্রযোজ্য ট্যাগ? আমরা দেখে আসছি এ। তারপর আসি আমরা ব্রাউজারকারী সময় বাঁচে এ ট্যাগে, কারণ কি লিঙ্কে ক্লিক করলে তোমার ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছে না, তুমি চলে যাচ্ছ একটা ক্লিকের মাধ্যমে। ছবি প্রদর্শন ট্যাগ হচ্ছে তোমার ইএমজি ট্যাগ। আচ্ছা, তারপর আসে আমরা কোনটি ইমেজ ট্যাগ? আইএমজি ট্যাগ, সরি ইএমজি বলছি ভুলে। এইচটিএমএল এ একটি টেবিলের সারির অংশের জন্য কোন সেল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এইচটিএমএল এ একটি টেবিলের সারি, সারি মানে কি রো, রাইট? সো রো এর জন্য সেল অ্যাট্রিবিউট কোনটা হবে? রো স্প্যান, অফকোর্স রো স্প্যান হবে। এগুলা কোনো কিছুই না অ্যাকচুয়ালি। কোস্প্যান কি? কোস্প্যান হচ্ছে কলামের জন্য, সারি জায়গায় বলতো কি কলাম বলতো, তাহলে আমরা কি লিখতাম কলম, কোস্প্যান লিখতাম। আচ্ছা, নিচের কোনটি টেবিলের অংশ নয়? টেবিল ডাটা টেবিলের অংশ, টেবিল হেডার টেবিলের অংশ, টেবিল রো টেবিলের অংশ, এটিটি এটা টেবিলের কোনো অংশ না। তারপর আসি নিচের কোনটি টেবিলের অ্যাট্রিবিউট নয়? ফেস হচ্ছে তোমার ফন্টের অ্যাট্রিবিউট, যদি এটা আগে ব্যবহার করা হয়তো এখন করা হয় না, বাকি সবগুলাই কিন্তু তোমার টেবিলের অ্যাট্রিবিউট। তারপর আসি নিচের কোনটি ওয়েব প্রোগ্রামিং ভাষা নয়? সিএসএস, এইচটিএমএল, পিএইচপি তিনটাই ওয়েবসাইট তৈরিতে সরাসরি ব্যবহৃত হয়, জাভা হয় না, জাভা তাই ওয়েব প্রোগ্রামিং ভাষা নয়। ডোমেইন নেম কোনটি? ডোমেইন নেম হচ্ছে তোমার, যদিও আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে এইচটিএমএল এবং সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? আচ্ছা, কিন্তু এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, ডোমেইন নেম হলো তোমার ওয়েবসাইটের শিরোনামের নাম? না, এটা টাইটেল। ওয়েবসাইটের ঠিকানার নাম? হ্যাঁ, ওয়েবসাইট ঠিকানার নাম। ওয়েবসাইটে কোনো একটা পেজের নাম? না। ওয়েবসাইটে ফাইলের নাম? না। আচ্ছা, ওয়েবসাইট পাবলিশ করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়, হোস্টিংয়ে রাখা হয় না। হোস্টিং হচ্ছে যে সার্ভিস যে প্রোভাইড করে, যে তোমার কাজ, মানে হোস্টিং হচ্ছে তোমার কাজটার নাম, মানে যারা হচ্ছে তোমার হোস্টিং করে ওরা তোমার সার্ভারে ওয়েবসাইটটাকে রাখে। নট লাইক যে হোস্টিং জিনিসটার নাম, মানে জায়গাটার নাম যেখানে ওয়েবসাইটটাকে রাখা হয়, না। সার্ভার হচ্ছে জায়গাটার নাম যেখানে রাখা হয়। যদি বলতো যে হোস্টিং সার্ভার, এরকম যদি এরকম অপশন থাকতো যে না হোস্টিং সার্ভার যদি অপশন থাকতো তাহলে, এবং নিচে যদি সার্ভার অপশন না থাকতো তখন তুমি হোস্টিং সার্ভারই সিলেক্ট করতা, কিন্তু সার্ভার থাকলে চোখ বন্ধ করে সার্ভার দিয়ে দিবা। আচ্ছা, তারপর আসো একটি ওয়েবসাইটের উদাহরণ দাও। গুগল.com আমরা জানি, ব্রাউজার হচ্ছে ব্রাউজার, এগুলো কিছুই না। আচ্ছা, ওয়েব ব্রাউজার হচ্ছে তোমার কি একটা প্রোগ্রাম। ওয়েব ব্রাউজার কোনো সার্চ ইঞ্জিন না, কোনো সার্ভারও না, এবং কোনো ফাইলও না। এরপর আসি আমরা ওয়েব ব্রাউজারের কাজ কি? ওয়েব ব্রাউজারকে সার্চ করে? না, এটা সার্চ ইঞ্জিন সার্চ করে, সো এটা না। ওয়েবসাইট প্রদর্শন, ওয়েব পেজ প্রদর্শন করে? করে। ফাইল মুছে না। প্রিন্ট করে? প্রিন্টও করে না, যদিও প্রিন্ট করা যায়, বাট ওটা কোনো কাজ না, ওকে? তারপর দেখো আমরা ওয়েব ব্রাউজারটা উদাহরণ, ক্রোম একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। তারপর আসি আমরা ওয়েব প্রোটোকল হচ্ছে তোমার কি এইচটিটিপি একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর ইউআরএল কি? ওয়েবসাইটের যে লিঙ্কটাকে বেসিক্যালি আমরা ইউআরএল বলি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইচটিএমএল কি? আমাদের এইচটিএমএল সিএসএস আমরা জানি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর ক্যাসকেডিং স্টাইল শিট। তারপর আসি আমরা ওয়েব প্রোটোকলের কাজ হচ্ছে ওয়েবসাইট সংরক্ষণ করা, ওয়েবসাইট লোড করা, না। এইটা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যে তথ্য আদান প্রদান হয়, এটা কিছু রুলস মেনে আদান প্রদান হয়, এই রুলসগুলোই হচ্ছে প্রোটোকল। এগুলোই হচ্ছে ওয়েব প্রোটোকলের কাজ, যে ওয়েবসাইট যারা চালাচ্ছে এবং যারা হচ্ছে ওয়েবসাইট বানায় রাখছে ওরা কি ঠিকভাবে ডাটা পাস করছে কিনা, রুলস মানতেছে কিনা, এটাই হচ্ছে তোমার কি ওয়েব প্রোটোকলের কাজ।
ওয়েব পেজে তথ্য খুঁজতে সহায়তা করে হচ্ছে তোমার সার্চ বক্স সহায়তা করে অফকোর্স। তারপর ওয়েব পেজে শিরোনাম থাকে, টাইটেল বার, তারপর থাকে তোমার নিচের কোনটি ওয়েব ডিজাইনের মূল ধাপ নয়, কম্বিনেশন কোনো মূল ধাপ না, লেআউট বানানো, ইন্টারাকশন তৈরি করা এবং কালার। ইন্টারাকশন বেসিক্যালি কি ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স বলে। আর কালার কি, আমরা যখন সিএসএস যখন ডিজাইন করি না, তো ওটা হচ্ছে কালার করি বেসিক্যালি, সিএসএস দিয়ে মোটামুটি কালার টালার করা হয়। লেআউট আমরা এইচটিএমএল দিয়ে তৈরি করি, কিন্তু কম্বিনেশন আমার হাতের লেখা খুব বাজে হচ্ছে, এইচটিএমএল দিয়ে কি আমরা কি তৈরি করি, লেআউট তৈরি করি, হ্যাঁ, কিন্তু কালার কম্বিনেশনটা আসলে আমাদের এর মধ্যে পড়তেছে না। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়েব ডিজাইনের ধাপ হচ্ছে কি কালার নির্বাচন, লেআউট ডিজাইন, ইন্টারেকশন ডিজাইন, তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। অধ্যায় 5 চলে আসছে আমরা, সি প্রোগ্রামিং। কম্পাইলার কোন ধরনের ভাষার জন্য ব্যবহার করা হয়? কম্পাইলার উচ্চ স্তরের ভাষার জন্য, অ্যাসেম্বলি ভাষার জন্য, দুইটার জন্যই ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি থেকে যদি অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চ স্তরের ভাষা দুইটাই থাকে, তুমি উচ্চ স্তরের ভাষা দিবা, কারণ কি অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করার জন্য আমাদের আরেক ধরনের কম্পাইলার আছে, যদি ওটাও কম্পাইলার, ওটাকে অ্যাসেম্বলার বলি আমরা। সো হ্যাঁ, ওটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্পাইলারই, বাট মানে সেম কাজই করে, বাট এটা আমার নাম কি দেবো, অ্যাসেম্বলার। সুতরাং আমরা কি উচ্চ স্তরের ভাষা দিয়ে দেব। আচ্ছা, তারপর আসে প্রোগ্রাম ব্যবহার করার প্রধান মাধ্যম কোনটি? আচ্ছা, আমরা যে প্রোগ্রামটা তৈরি করি, প্রোগ্রামটা যখন রান করি, রানটা কোথায় হয়? রানটা হয় তোমার র্যামে হয়, রানটা সরাসরি র্যাম রান করে। নিচের কোনটি মেমোরি নয়? এখানে সবগুলো অ্যাকচুয়ালি মেমোরি, সো এখানে একটু ভুল আছে। ফর এক্সাম্পল এখানে র্যাম মেমোরি, তারপর হার্ড ডিস্ক মেমোরি, ডিভিডি মেমোরি, রম মেমোরি। কিন্তু ধরো যে এরকম যদি কিছু থাকে যে সিপিইউ, বা যদি থাকে, যদি মনে করো যে মডেম, এরকম কিছু যদি থাকতো, তাহলে আমি সেখানে ক্লিক করতাম যে না, এগুলো হচ্ছে মেমোরি না। সো এই চারটাই হচ্ছে তোমার মেমোরি, আমরা চারটা যদি জেনে রাখি, সুতরাং অফকোর্স অপশনের মধ্যে এই চারটাই ঘুরে ফিরে থাকবে, সো আমরা বুঝতে পারবো। আচ্ছা, মানুষ কম্পিউটারকে সবচেয়ে সহজে বোঝাতে পারে কোন ভাষায়? মেশিন ল্যাঙ্গুয়েজে। একটু ভুল হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজে মানুষ বোঝাতে পারে না, কম্পিউটার সহজে বুঝতে পারে। মানুষ সহজে বোঝাতে পারে কি উচ্চ স্তরের ভাষায়, কারণ কি এটা আমাদের রিয়েল লাইফে যে আমরা ভাষাটা ব্যবহার করি, ইংরেজি ভাষা, ওটার সাথে খুবই কাছাকাছি। এরপরে আসো প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর, মানে যেইখানে কম্পিউটার প্রোগ্রাম বুঝি, সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপরে আসে আমরা অ্যাসেম্বলি ভাষার নির্দেশনা কোন ভাষায় রূপান্তরিত হয়? যে কোনো ভাষার নির্দেশনা কোথায় রূপান্তরিত হয়? মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। তারপরে আসে আমরা কোনটি উচ্চ স্তরের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা, সব কিছুই উচ্চ স্তরের ভাষা। কিন্তু যেহেতু কোশ্চেনে যদি এরকম থাকে যে না চতুর্থ প্রজন্ম আছে, পঞ্চমও আছে, অ্যান্সার তো একটাই হবে। সো সব থেকে বেশি উচ্চ যেটা, সেটাই দিয়ে দেবা, পঞ্চম স্তরের ভাষা। মানে যেটা সবচেয়ে বেশি উচ্চ স্তরের থাকবে অপশনে, ওটাকে তুমি কারেক্ট অ্যান্সার ধরে নিবা, যদি এরকম থাকে যে মাল্টিপল যদি এরকম অপশন থাকে। আচ্ছা, কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ? এখানে তোমার সবগুলো অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ভাষার উদাহরণ। যদি এরকম থাকতো যে নাম্বার যদি এরকম থাকতো যে HTML, এটা কি প্রোগ্রামিং ভাষার উদাহরণ? না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যদি এরকম থাকতো যে নাম্বারে মনে করো যে আমার কথার কথা দিলাম, CSS যদি লেখা থাকতো, তাহলে এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে HTML বা XML টাইপের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ওগুলোর সাথে ডিজাইন করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, SQL কোন ধরনের ভাষা? SQL হচ্ছে চতুর্থ স্তরের ভাষা বা 4GL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। SQL এর পূর্ণরূপ, যেটা কিনা 4th জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে প্রোগ্রাম লেখার সময় যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়, ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার কি কম্পাইলার, বাকি একটাও না। তারপর আসি আমরা নিচের কোনটি একটি প্রোগ্রাম? ক্যালকুলেটর একটা প্রোগ্রাম না, এখানে তোমার শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডে একটা প্রোগ্রাম, বাকিগুলো আছে তোমার ডিভাইসের নাম, সব যে ক্যালকুলেটর, কম্পিউটার, এটা জাস্ট ডিভাইস, ফিজিক্যাল ডিভাইস। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে তোমার চিত্রের মাধ্যমে সমস্যার সমাধানের একটা প্রসেস আর কি বেসিক্যালি, বাকিগুলো না, কোনো প্রোগ্রামিং ভাষাও না এটা। আচ্ছা, প্রোগ্রাম কোডিং প্রক্রিয়ায় প্রথম যে চিত্রটি ব্যবহার করা হয় তা হলো, আচ্ছা প্রোগ্রামে যে এখন মানে আমরা যখন ফ্লোচার্টটা আঁকি, তখন আমরা কীভাবে আঁকি? বেসিক্যালি ফার্স্টে আমরা স্টার্ট বিট থাকে, মানে এটা কিন্তু সেরকম সার্কুলার হয়, স্টার্ট বিট, লাস্টে কিন্তু সার্কুলার না, অ্যাকচুয়ালি তোমার একটু ডাম্বেল শেপের, এরকম শেপের হয়। এটা হচ্ছে স্টার্ট হয়, এটা হচ্ছে এন্ড হয়। সো এটা হচ্ছে তোমার কি শুরু এবং শেষ। সো প্রোগ্রামের যে শুরু করা, প্রথমে তোমার শুরুর যে সিম্বলটা, ওটা ব্যবহার করা হয়, ওই স্টেপটা ব্যবহার করা হয়।
আচ্ছা, প্রোগ্রামের এক ধাপে ইনপুট বা আউটপুটের চিত্র, মানে ইনপুট আউটপুট বোঝাইতে কিন্তু আমরা এরকম সামান্তরিক শেপের একটা বক্স ইউজ করি, যেটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এই চিহ্নটা ব্যবহার করা হয়। তারপর আসি ফ্লো চার্টের কোন চিহ্ন, এখানে একটু ভুল আছে, কোশ্চেনটা আমরা স্কিপ করি। আচ্ছা, প্রতীকগুলোর কোন নাম ব্যবহৃত হয়? প্রোগ্রাম তৈরির ধাপে ডায়াগ্রামের পরবর্তী ধাপ কোনটি? আমরা বেসিক্যালি যে ফ্লো চার্টটা করলাম, আমরা যে অ্যালগোরিদম লিখলাম, এরপরে আমরা প্রোগ্রাম লেখা শুরু করে দেবো ডিরেক্টলি। ওকে, সমস্যা বিশ্লেষণ বা ডিবাগিং যেটাকে বলে, এটা হচ্ছে প্রোগ্রাম রান করার পর যখন আমরা ভুল পাবো, এই ভুলটা মানে বিশ্লেষণ করা হচ্ছে আমাদের ডিবাগিং। প্রোগ্রাম কম্পাইল আমরা প্রোগ্রাম রচনার পরে করি। ওকে, আচ্ছা, তারপর আসে আমরা দুটি স্ট্রিংয়ের মধ্যে তুলনা করার জন্য সি প্রোগ্রাম ব্যবহৃত যে লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন মানে কি? যেটা কিনা অলরেডি সি ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে, আমাদেরকে নিজে থেকে ক্রিয়েট করতে হয় না, ওগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। তো তুলনা করার জন্য আমরা কোন ফাংশনে ব্যবহার করি সেটা হচ্ছে তোমার কি, str ক্যাম, str দিয়ে স্ট্রিং আর সিএমপি দিয়ে কম্পেয়ার। সো str সিএমপি এটা দিয়ে আমরা কি দুইটা স্ট্রিংয়ের মধ্যে তুলনা করি। আচ্ছা, সি প্রোগ্রামের লাইব্রেরি কোনটা? লাইব্রেরি কোনটা না, লাইব্রেরি ফাংশন কোনটা, এটা হচ্ছে কোশ্চেনটা হবে। সো লাইব্রেরি ফাংশন হচ্ছে এখানে তোমার প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন। সাম, এভারেজ, ইফ নামে কোনো ফাংশন এক্সিস্ট করে না। আচ্ছা, তারপর তোমার সি প্রোগ্রামে দুটি স্ট্রিংয়ের মান একত্রিত করার লাইব্রেরি ফাংশন কোনটা? স্ট্রিংয়ের মান একত্রিত করতে হবে, সেখানে তোমার এখানে হচ্ছে str cat, যে টিটা মিসিং আছে, str দিয়ে স্ট্রিং আর cat দিয়ে কি কনক্যাটেনেশনের ক্যাট। কনক্যাটেনেশন এর অর্থ হচ্ছে তোমার একত্রীকরণ। এই কনক্যাটেনেশনের যে ক্যাট ওয়ার্ডটা, মানে দেখাই তোমাকে, কনক্যাটেনেশন উচ্চারণ হয়তো ভুলে যাচ্ছে। এই কনক্যাটেনেশনের যে ক্যাট, এই ওয়ার্ডটা থেকে এই str cat আসছে। সো স্ট্রিং তো str তো স্ট্রিংয়ের জন্য, আর cat কি যেটা যোগ করতেছে এটার জন্য। সো দুইটা স্ট্রিংয়ের মান যোগ করা বা একত্র করার জন্য তোমার কি str cat এই ফাংশনটা ব্যবহার করা হয়। str এলিয়েন কি, এটা দিয়ে লেন্থ, মানে একটা স্ট্রিং কতটা ক্যারেক্টার দিয়ে তৈরি করা হয়েছে ওই লেন্থ মেজার করতে তোমার str এলিয়েন ব্যবহার করা হয়। নিচের কোনটি এটা হচ্ছে একটু ভুল আছে, সেটা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলকে যখন আমরা প্রিন্ট করি বা স্ক্যান করি, মানে প্রিন্ট করি মানে কি শো করি, আর স্ক্যান করি মানে কি ইউজার থেকে নেই, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা কিন্তু একটা স্পেশাল সাইন ইউজ করি ভ্যারিয়েবলটার আগে, সেটা কি অ্যাম্পারস্যান্ড বলে এটাকে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে আসে আমরা নিচের কোনগুলো সিনট্যাক্স ব্যবহার করে। আচ্ছা, এইখানে একটু এই কোশ্চেন অসম্পূর্ণ, আমরা স্কিপ করি। সি প্রোগ্রামের লাইব্রেরি ফাংশন হচ্ছে যেগুলো অলরেডি বিল্ট ইন থাকে সেগুলো লাইব্রেরি ফাংশন। প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। 1 আর 2 হচ্ছে লাইব্রেরি ফাংশন। অ্যাড কোনো লাইব্রেরি ফাংশন না, এটা আমরা নিজেরা চাইলে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ফ্লো চার্টের সূচনা চিত্র অফকোর্স আমরা জানি, সেটা হচ্ছে এরকম বৃত্তাকার। এখানে যদি অপশনে যদি বৃত্ত থাকে বৃত্ত দিয়ে দেওয়া, যদি জিনিসটা বৃত্ত না ঠিক, বাট যদি বৃত্ত থাকে বৃত্ত দেওয়া। আচ্ছা, সি প্রোগ্রামে কোনটি ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়? ইনপুট নেওয়ার জন্য ফ্লোট হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক সংখ্যা। স্ক্যানএফ কে আমরা ইনপুট নিতে ব্যবহার করি। গেট ক্যারেক্টার কি, এটাও ইনপুট নিতে ব্যবহার করি। গেট এস কি, স্ট্রিং, এটাও আমরা ইনপুট নিতে ব্যবহার করি। কিন্তু ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়, এটা তাহলে কোশ্চেনটা হবে যে হয় না। কোনটা হয় না? তাহলে কি ফ্লোট, এটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় না। বাকি সব কিছুই কিন্তু ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। গেট কার ক্যারেক্টার ইনপুট নেয়, গেট স্ট্রিং ইনপুট নেয়। আচ্ছা, স্ক্যানএফ তো রেগুলার ইনপুট ফাংশন। আচ্ছা, তারপর আসি আমরা নিচের কোনটি সি প্রোগ্রামের সঠিক রূপ? আগে কি মেইন নাকি আগে হ্যাশ ইনক্লুড? সি প্রোগ্রাম শুরু হয় কিন্তু ফার্স্টে হেডার ফাইলটাকে ইনক্লুড করে। কেমন ইনক্লুড করবো? হ্যাশ ইনক্লুড, তারপর যে হেডার ফাইলটার নাম আমরা কি করি, একটা ফার্স্টে লেস দ্যান সাইন দিয়ে হেডার ফাইলটার নাম লিখে .h দিয়ে আমরা একটা গ্রেটার দ্যান সাইন দিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, প্রত্যেকটা সি প্রোগ্রামের ফার্স্ট লাইন। আমরা মোস্ট কেসে এরকম দিই stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে আমরা প্রোগ্রামটা শুরু করি। সো অফকোর্স ফার্স্টে হ্যাশ ইনক্লুড থাকবে। সো এই দুইটা ক্ষেত্রে এটা রাইট, কিন্তু পরবর্তীতে কিন্তু ওরা ইকুয়াল সাইন আছে, এটা কিন্তু এক্সিস্ট করে না, সুতরাং এইটা হচ্ছে কারেক্ট। এখানে যদি ওরা হেডার ফাইলটার নাম লিখে নেয়, বাট বুঝাইছে যে এখানে হেডার ফাইলটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নিচের ইনপুটের গাণিতিক ফল কত? এখানে দেখো যে ফার্স্টে এটা কী করছে, হেডার ফাইলটাকে ইম্পোর্ট করছে, stdio বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটাকে ইম্পোর্ট করছে। তারপর কি মেইন ফাংশন শুরু হয়েছে। তারপর দেখো যে একটা এ আর বি ভ্যারিয়েবল নিছে, এর মান হচ্ছে 50, বি এর মান হচ্ছে 25। আমরা এখন কি করব যে %d
প্রিন্ট আমরা এখন কি করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করবো আমরা, %d প্রিন্ট করবো। %d জিনিসটা কি, %d জিনিসটা হচ্ছে %d এর পরে কমা দিয়ে জিনিসটা লিখে দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে %d, বুঝতে পারছো? কি লিখে দেওয়া হয়েছে, a/b লিখে দেওয়া হয়েছে। a কি 50, b হচ্ছে 25, তাহলে 50/25 কত 2, তাহলে %d এর জায়গায় 2 বসে যাবে। তার মানে আমাদের কি কনসোলে কি আউটপুট দেখাবে, আমাদের 2 আউটপুট দেখাবে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট দেখাবে, বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোনটি সি ভাষার বৈশিষ্ট্য, সবগুলোই সি ভাষার বৈশিষ্ট্য। সি কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি, নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল। দেখো ফাইনাল রেজাল্ট, ইন্টিজার মেইন, এটা কিন্তু অনেক কারণে ভুল। কি কারণে ভুল, ভ্যারিয়েবলের নামে কোনো স্পেস থাকা যাবে না, এবং ইন্টিজার মেইন যেটা কিন্তু রিজার্ভ কিওয়ার্ড। সো এই রিজার্ভ কিওয়ার্ডে তুমি কোনো ভ্যারিয়েবল নাম করতে পারবা না, সুতরাং এটা ভুল। তারপরে আওয়ার কলে, এখানে একটা সিম্বল, যেটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবা না। তারপরে এবিসি স্পেস, এখানে স্পেস আছে, এই কারণে এটা ভুল। কিন্তু এইখানে দেখো, এখানে স্পেসের জায়গায় ওরা কি করছে, একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছে। আন্ডারস্কোর তুমি দিতে পারবা, স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিতে পারবা, এই জন্য কি এটা কারেক্ট। নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল, আবার সিমিলার টাইপের কোশ্চেন। এখানেও দেখো যে প্রত্যেকটাই কিন্তু তোমার এটা হাইফেন ইউজ করছে, হাইফেন ইউজ করা যাবে না, ফুল স্টপ ইউজ করছে, যেটা করা যাবে না, ইউজ করা যাবে না, কিন্তু এইটা ব্যবহার করা যাবে। কিন্তু আবার যদি এরকম লিখতা 107 রোল লিখতা, তুমি রোল 107 না লিখে, সেক্ষেত্রেও কিন্তু ভুল হতো। কারণ কি, তুমি সংখ্যা দিয়ে শুরু করতে পারবা না। আচ্ছা, পরবর্তীতে যাই, সঠিক ভেরিয়েবল নেম কোনটা। এখানেও সব কিছু সেম ওয়েতে আসতেছে। এখানে দেখো যে তোমার নামটু তো এখানে একটা জিনিস খেয়াল করো যে টু নাম তো অফকোর্স হবে না, কারণ সংখ্যা দিয়ে শুরু হয়েছে। CHERও হবে না, কারণ কি এটা ক্যারেক্টার একটা রিজার্ভ কিওয়ার্ড। আচ্ছা, নাম টু আর আই নাম দুইটাই কিন্তু তোমার মানে কি বলবো যে ওকে, এদের কোনো সমস্যা নাই। সো দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, কিন্তু যদিও কোশ্চেনে দুইটা অ্যান্সার থাকবে না, থাকলে তোমার একটা অ্যান্সার দিলেই হয়ে যাবে। নিচের কোনটি সঠিক ফরম্যাট স্পেসিফায়ার। সি দিয়ে ক্যারেক্টার ফরম্যাট, সি হচ্ছে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার। ইফ কোনো ফরম্যাট স্পেসিফায়ার না, এলএফ আছে, এলএফ দিয়ে লং ফ্লোট বোঝায়। সো এলএফ যদি কোশ্চেনে থাকে, হ্যাঁ এটা ট্রু, এলএফ বলতে এক্সিস্ট করে ফরম্যাট স্পেসিফায়ার। আর কিন্তু ই এবং এল, এটা মোস্ট প্রবাবলি বড় হাতের আই, এদের একটাও ফরম্যাট স্পেসিফায়ার না, কিন্তু সি ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এরপর আসি, ফ্লোট টাইপ মেমোরির জন্য কত বাইট ব্যবহার করা হয়। 4 বাইট ব্যবহার করা হয়। ডাবল টাইপের জন্য সঠিক ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। ডাবল টাইপের জন্য সঠিক ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে লং ফ্লোট। ডাবল টাইপের জন্য ওকে, সো ডাবলকে অনেক সময় লং ফ্লোট বলা হয়, এই জন্য এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে এলএফ ইউজ করা হয় আর কি। সো এলএফ হচ্ছে ডাবল টাইমের ফরম্যাট স্পেসিফায়ার। ডি কি, ইন্টেজার ভ্যারিয়েবল টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। তারপর আসলে নিচের কোনটি ইনপুট না, তার মানে কি কোনটি আউটপুট। দেখো যে গেট ক্যারেক্টার, এটা কিন্তু ইনপুট, মানে ক্যারেক্টার ইনপুট নিতে ব্যবহার করা হয়। গেট এস মানে কি গেট স্ট্রিং, এটা স্ট্রিং ইনপুট নিতে ব্যবহার করা হয়। আর আমরা জানি স্ক্যান এ, এটা কি তোমার অলওয়েজ রেগুলার ইনপুট ফাংশন। আচ্ছা, এখানে পুটস, এটা হচ্ছে শুধুমাত্র একটাই ফাংশন যেটা কিনা তোমার ইনপুট না, এটা হচ্ছে আউটপুট ফাংশন। তারপর আমরা আসি, নিচের কোনটি একটি সঠিক প্রোগ্রাম। আমরা অফকোর্স জানি যে হ্যাঁ, ইনক্লুড এসটি, মানে সঠিক প্রোগ্রাম বলতে সঠিক স্টেটমেন্ট হওয়া উচিত ছিল, যে কোনটা একটি সঠিক স্টেটমেন্ট, মানে কোন লাইনটা ঠিক। প্রোগ্রামের যে অনেকগুলো লাইন থাকে না, এই যে অনেকগুলো লাইন থাকে প্রোগ্রামের, একটা স্যাম্পল দেখালে বুঝতে পারবা। যেমন ধরো যে কী হয়, এই যে প্রোগ্রামটা দেখো, এখানে একটু মুছি আমরা, এখানে প্রোগ্রামটা দেখো, এটা কিন্তু এই প্রোগ্রামে অনেকগুলো লাইন আছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইন খেয়াল করবো যে একটা সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, খেয়াল করছো? এই প্রত্যেকটা লাইনকে বলে একটা স্টেটমেন্ট। ওকে, তো প্রত্যেকটা একটা স্টেটমেন্ট, রাইট? সো এখানে দেখো যে এখানে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে বেসিক্যালি, যে এখানে সঠিক স্টেটমেন্ট কোনটা। এখানে ইনক্লুড স্টুডিও এজ, এটা কিন্তু সঠিক না। কী কারণে সঠিক না, তোমার হ্যাশটা ইউজ করা হয় নাই। মেইন, এটাও সঠিক না, কারণ মেইনের সাথে একটা ব্র্যাকেট থাকে, ফাংশনের একটা কার্লি ব্র্যাকেট থাকে, ওটা দেওয়া হয় নাই। ফ্লোট এন, এটার মধ্যে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে পারফেক্টলি কারেক্ট। ওকে, কারণ এখানে ভ্যারিয়েবলটা জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, তারপরে আমরা আসি প্রোগ্রামিংয়ের বিয়োগ কোনটি। বিয়োগ হচ্ছে সিম্পল যে বিয়োগ সাইন, ওটা। এরপর আমরা আসি, নিচের কোনটি 5-এর থেকে বড় মান বুঝায়। এক্স লেস দেন 5, এটা অবশ্যই বুঝায় না। তারপরে এক্স ইকুয়াল টু 15, এটা অবশ্যই 5-এর থেকে বড়। এক্স গ্রেটার দেন 20, এটাও 5-এর থেকে বড়। 2, 3 দুইটাই কারেক্ট। সো মোস্ট লাইকলি এরকম একটা অপশন থাকার কথা ছিল 2, 3। ওকে,
আচ্ছা, তারপর আমরা আসি যে লজিক্যাল অপারেটর হলো, আচ্ছা যদিও 5-এর থেকে বড় মান নির্ধারণ করে, সুতরাং এটা তাহলে দিতে পারো, কারণ এটা আসলে সমান 15 বোঝায়, এক্স্যাক্টলি 15ই বোঝায়। সো 5-এর থেকে বড়, 20-এর থেকে বড় মানে 5-এর থেকে বড়, সো ওই সেন্সে 3 কারেক্ট। ওকে, পরেরটা আমরা আসি লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর হচ্ছে অর, অ্যান্ড দুইটাই। তারপর আমরা আসি নিচের কোনটি অ্যান্ড অপারেটর? নিচের এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, ডাবল অ্যান্ড। তারপর আমরা আসি নিচের কোনটি ইনপুট অপারেটর? ইনপুট আমরা তখন দেখে আসি যে এই যে স্ক্যান এফটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য, এবার থেকে ইনপুট নেই, সেটা হচ্ছে আমাদের ইনপুট অপারেটর। তারপর আমরা আসি নিচে কোনটি দাপ্তরিক অপারেটর? দাপ্তরিক বলতে অ্যাকচুয়ালি দাপ্তরিক না, এটা আসলে দ্বিখারিক অপারেটর বোঝানো হয়েছিল, বেসিক্যালি ইউনারি আন আন ওকে, দাপ্তরিক অপারেটরের মধ্যে অন্তর্ভুক্ত বলতে বোঝাইছে বেসিক্যালি নিচের কোন অপারেটরটা একটা সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করে। আচ্ছা, এটা বাদ দাও, আমরা ইউনারি আর বাইনারি অপারেটর দুইভাবে হয়, মানে একটা অপারেটর কয়টা অপারেন্ট নিয়ে কাজ করে, মানে কি ধরো একটা প্লাস একটা অপারেটর, রাইট, সরি প্লাস একটা অপারেটর, রাইট, এটা কয়টা অপারেন্ট নিয়ে কাজ করে? এই যে ফার্স্টে 5 থাকবে, মনে করো লাস্টে 3 আছে, তো 5 যোগ 3 মিলে কিছু একটা হয়েছে, 8 হয়েছে। সো এই প্লাসটাকে প্রপারলি ইউজ করতে তোমার কিন্তু দুইটা কি লাগবে, দুইটা মানে ইয়া লাগবে, অপারেন্ট লাগবে, রাইট। সো এরকম, এই জন্য এদেরকে এই প্লাস সাইনটাকে কী বলবো আমরা? বাইনারি অপারেটর। ওখানে একাধিক, একের বেশি মিনিমাম তাকে দিতেই হবে, মানে সে কাজ করতে পারবে না। কিন্তু কিছু কিছু অপারেটর আছে যেগুলো একটা অপারেটর দিয়ে কাজ করে, যে একটা মানে অপারেন্ট দিয়ে কাজ করে, যেমন ধরো যে এ প্লাস প্লাস আমরা পড়ে আসছি না, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এ প্লাস প্লাস, তারপরে এ মাইনাস মাইনাস বা প্লাস প্লাস এ, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এরকম কিছু অপারেটর আছে যেগুলোকে বলা হয় কি, এটাকে বলা হয় ইউনারি অপারেটর, বা কি এগুলো জাস্ট একটা অপারেন্ট দিয়ে কাজ করতে পারে। সুতরাং এই যে প্লাস প্লাস এটা হচ্ছে এটা ইউনারি অপারেটর, কিন্তু মাইনাস আর এই যে নট ইকুয়াল টু এটা কি, এটা হচ্ছে তোমার কি বাইনারি অপারেটর। সুতরাং এইখানে যেহেতু এই দুইটা 1 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা আসি একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কতটি বিটের প্রয়োজন? এই কথাটা কোশ্চেন আসলে অসম্পূর্ণ, কারণ কি আমাদের IPv4 IPv6 দুই ধরনের আইপি অ্যাড্রেস প্রকাশ করার সিস্টেম আছে। তো IPv4 এ আমরা 32 বিট দ্বারা প্রকাশ করি, কিন্তু IPv6 কিন্তু আমরা 128 বিটের সাহায্যে প্রকাশ করি। সুতরাং যদি কোশ্চেনে 128 বিট না থাকে তুমি 32 বিট অ্যান্সার করে দিবা, যদি 32 বিট না থাকে তাহলে সেক্ষেত্রে 128 বিট হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ সেক্ষেত্রে হয়তো বা IPv6 বোঝানো হয়েছে। কিন্তু নর্মালি আমরা IPv4 নিয়ে ডিল করব, IPv6 এর কথা আমাদের তেমন একটা বলা হয় নাই। আচ্ছা, তারপর আমরা আসি যে নিচের লাইনটে কতগুলো ফাংশন আছে? পুটস একটা ফাংশন, আমরা একটু দেখে আসছি, পুটস আরেকটা ফাংশন, এখানে দুইটা ফাংশন আছে, সুতরাং আমরা 2 দেব। একটা ফাংশন বোঝার উপায় কি? ফাংশনের নাম থাকে, ব্র্যাকেট থাকে, এবং ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যালু থাকে। এখানে দেখো পুটস এই ফাংশনটার নাম আছে, একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা হচ্ছে এ, এটা কোটেশন দিয়ে রাখছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার স্টেটমেন্ট ক্লোজ করে দিচ্ছে, তার মানে কি এর একটা ফাংশনটাকে কল করা হয়েছে বেসিক্যালি। আচ্ছা, এখানে দুইটা ফাংশনটাকে দুইবার কল করা হয়েছে, দুইটা আলাদা আলাদা স্টেটমেন্টে কল করা হয়েছে, তার মানে কি দুইটা ফাংশন আছে বলতে পারো। প্রোগ্রামটি যদি প্রিন্টএফ ব্যবহার না করে তাহলে কি হবে? কোনো একটা প্রোগ্রাম যদি প্রিন্টএফ ব্যবহার না করে, প্রিন্টএফ করেটা কি? কনসোলে আউটপুট শো করে, তার মানে কি ফলাফল দেখাবে না, বুঝতে পারছো? ফলাফল 5 দেখাবে, ফলাফল দেখাবে প্রত্যেকটাই ভুল, কারণ কি প্রিন্টএফ ছাড়া ফলাফল দেখানো, যেহেতু প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয় নাই, সুতরাং কি ফলাফল দেখাতে পারবে না। ওকে, আচ্ছা, এরপর আমরা এরপরটা আসি, সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বাইটের? ওকে, একটা সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 4 বাইটের। তারপর এই কোশ্চেনে দেখো যে প্রোগ্রামটি এইচএসসি এক্সাম কতবার প্রদর্শন করবে, এখানে একটা লুপ দেওয়া আছে, লুপের মধ্যে একটা কোড দেওয়া আছে, কোডটা কি? প্রিন্টএফ এইচএসসি এক্সাম, তার মানে কি লুপটা যতক্ষণ চলবে ততক্ষণ কি এটা শো করবে, প্রিন্ট করবে। সো এখানে লুপটা কতক্ষণ চলবে? 1 থেকে শুরু হয়ে 6 পর্যন্ত চলবে, 1 করে বাড়বে, তার মানে কি 6 বার চলবে। যখন 6-এর সমান হবে তখনও কিন্তু চলবে, 6 ক্রস করে গেলে 7 হলে লুপটা আর চলবে না। তার মানে কি 1 2 3 4 5 6 প্রত্যেকটা ভ্যালু, আয়ের প্রত্যেকটা ভ্যালুর জন্য
এই প্রিন্টএফ এইচএসসি এক্সামটা একবার করে আউটপুট শো করবে। কিন্তু ইফ আই ইকুয়াল টু 4, যখন আই এর মান 4 হবে সেই সময় কন্টিনিউ করবে, কন্টিনিউ মানে স্কিপ করবে, তখন সেই প্রিন্টএফটা প্রিন্ট করবে না। তার মানে কি 1 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 4 এর জন্য সে স্কিপ করবে, কারণ কি ইফ 4 কন্টিনিউ, 5 এর জন্য একবার, 6 এর জন্য একবার, তাহলে কতবার হলো 6 বার হওয়ার কথা, কিন্তু একবার সে স্কিপ করতে, তার মানে কি 5 বার শো করবে। অ্যান্সার হচ্ছে 5। তারপরে এটা হচ্ছে আমাদের শেষ এমসিকিউ। এই 150টা এমসিকিউ দেখলে আশা করি এই কনসেপ্টগুলো বুঝলে তোমাদের এমসিকিউতে প্রবলেম হওয়ার কথা না। আশা করি তোমরা প্রিভিয়াস আইসিটি ক্লাসগুলো দেখছো, ওগুলা বোর্ড কোশ্চেন খুব ভালো করে অ্যানালাইসিস করে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করে দেওয়া আছে। সুতরাং তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ওই সব ভিডিওগুলো দেখলে ওই পার্টিকুলার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ম্যারাথন ক্লাসটা করলে তোমার মোটামুটি এমসিকিউ নিয়ে তুমি মোটামুটি স্টেবল, ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। থ্যাংক ইউ।